ওকে। তো তোমরা যারা যারা ক্লাস দেখছো সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা ক্লাসে মূলত পড়াশোনা করব রাসায়নিক বন্ধন, কিংবা যেটা হচ্ছে কেমিস্ট্রি তোমাদের ফিফথ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মূল কথাগুলো যদি বলি, প্রথমত এই চ্যাপ্টারে আমাদের আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এই পার্টগুলো নিয়ে বেশিরভাগ পড়াশোনা করা হয়। আর এই পার্টগুলো ক্লিয়ার করার জন্য আমাদের শুরুতে যোজ্যতা ইলেকট্রন, যৌগমূলক, যোজনী, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করি। তাহলে মূলত আজকে আমরা ফার্স্টে ওই যোজ্যতা ইলেকট্রন, যোজন, এগুলো নিয়ে কিছুটা পড়াশোনা করব। এরপর ডিরেক্টলি আমাদের যে মেইন পার্ট সেটা হচ্ছে আহ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, কিংবা ধাতব বন্ধন, এই পার্টগুলো। অথবা আমরা ছোট্ট একটা জিনিসও দেখবো, সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। আমাদের বই সন্নিবেশ বন্ধনের যে দু একটা উদাহরণ আছে, আমরা সেগুলো দেখবো পরবর্তীতে। এর মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। এই আর কি, আজকে অনেক নতুন নতুন কিছু শিখবো। যেমন ঠিক একইভাবে সেম জিনিসটা আগে আমরা যেভাবে চিন্তা করতাম, একটু ভিন্নভাবে চিন্তা করে শিখবো আমরা ইনশাল্লাহ। তো আমি যদি আমার নিজের পরিচয় দিই, আমি ইয়ামিন আবির। আমার স্কুল ছিল জামালপুর জিলা স্কুল, আর কলেজ ছিল নটরডেম কলেজ। আর এখন আমি বর্তমানে পড়াশোনা করছি বা পড়াশোনা শুরু করব বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমাদের যা যা কোশ্চেন থাকবে তুমি কমেন্ট বক্সে বলবা, আমি তোমার সাথে সবকিছু কমেন্ট বক্সের মাধ্যমে কমিউনিকেট করবো ইনশাল্লাহ। তো স্টার্ট করে দেওয়া যাক। তো ফার্স্টেই এই চ্যাপ্টারটার জন্য একদম তোমাদের বইয়ের প্রথম টপিকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যারা গতকালের আমার পর্যায় সারণীর ক্লাসে ছিলা, ওরা কিন্তু যোজ্যতা ইলেকট্রন ব্যাপারটা বেশ ভালো করে বুঝতে পারছো। চলো আমরা জিনিসটা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। তো ফার্স্টে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এটা কি? এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। এখন ভাই সর্বশেষ শক্তি স্তরটা বলতে কি বোঝায়? যেমন আমি যদি তোমাদের এখানে সোডিয়ামের কথা বলি, আমরা কেমন জানি সোডিয়ামটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1, তাই না? তাহলে এখানে এখানে সোডিয়ামের টোটাল শক্তি স্তর কয়টা? তিনটা। এখন এখানে সর্বশেষ শক্তি স্তরটা আসলে কিভাবে ডিফাইন হয়? আমি যদি সোডিয়ামের সম্পূর্ণ স্ট্রাকচারটা আঁকাতে চাই, এটা হচ্ছে সোডিয়ামের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে সোডিয়ামের দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে সোডিয়ামের তৃতীয় শক্তি স্তর। হুম। এখন এখানে কি দেখলাম? এখানে আমরা দেখছি যে সোডিয়ামের ফার্স্ট শেল ইলেকট্রন দুইটা, অর্থাৎ এখানে আমার ফার্স্ট শেলের দুইটা ইলেকট্রন। সেকেন্ড শেল ইলেকট্রন কয়টা? খালি 2s2 দুইটা, 2p6 এর 6টা না, কিন্তু সেকেন্ড শেলে আমার যতগুলো ইলেকট্রন থাকা সম্ভব সবগুলো হচ্ছে সেকেন্ড শেল। এখানে কিন্তু টোটাল 8টা ইলেকট্রন আছে আমার সেকেন্ড শেলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর 3s1 মানে থার্ড শেলে আমার কাছে ইলেকট্রন কয়টা আছে? একটা। অর্থাৎ এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে মাত্র একটা। অর্থাৎ এটাই হচ্ছে সোডিয়ামের জন্য যোজ্যতা ইলেকট্রন। এখন দেখি তোমরা একটা কোশ্চেন অ্যান্সার দাও তো আমাকে। তোমরা এখন আমাকে ফেরামের সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে কিংবা যোজ্যতা ইলেকট্রন তোমরা আমাকে বলবা, বাট কোশ্চেনটা সেটা না। কোশ্চেনটা হচ্ছে ফেরামের থার্ড শেলে কতগুলো ইলেকট্রন আছে। চলো আমরা এটা হচ্ছে ফেরামটা নিয়ে টাকানোর চেষ্টা করি। আমরা বের করবো যে এর যৌথ ইলেকট্রন তো বের করবোই, তার সাথে সাথে ফেরামের থার্ড শেলে কতগুলো ইলেকট্রন আছে সেটা কিন্তু আমরা বের করবো। হ্যালো সিয়াম, চলো থার্ড শেলে কতগুলো ইলেকট্রন সেটা একটু বের করি আমরা। আমরা কি জানি ফেরাম হচ্ছে শক্তি স্তর চারটা, তাই না? কেমন হতো? 4s2, 3d6। সেই হিসেবে আমি চারটা শক্তি স্তর পর্যন্ত যেতে পারবো। চলো যাই। দুইটা, তিনটা, এই যে এটা হচ্ছে ফেরামের চারটা শক্তি স্তর। এখন ফেরামের ইলেকট্রন বিন্যাসটা কেমন? ফেরাম হচ্ছে 26। ইলেকট্রন বিন্যাস তো ফার্স্টে হচ্ছে আমার আর্গনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আর্গন, এরপর 4s2। এখন ভাই 3d তে কত হবে?
এখন এই জিনিসটা তোমরা একটা জিনিস ভালোভাবে মনে রাখতে পারবা, খেয়াল করো যে আমি যখন আর্গন লিখতেছি আমার এখানে কিন্তু 18 শেষ, যখন আমি 4s2 তে লিখলাম তখন কিন্তু 20 কিন্তু আমার এখানে কমপ্লিট। এর মানে 20-এর উপর যা থাকবে, এরপর 20-এর উপর যা থাকবে এভরিথিং কিন্তু আমার ওই যে 4s ওই 3D তে ইলেকট্রনটা চলে যাবে। তো ফেরাম 26 আর্গন 4s2, তাহলে 3D তে কত থাকবে 6। আমি যদি নিকেলের কথা বলতাম, নিকেল কত 28, তাহলে সেখানে 3D তে কত থাকার কথা 3D 8। কেন? আমার যখন আর্গন পর্যন্ত 18 শেষ, 4s2 তে আমার 20 শেষ, অর্থাৎ 20-এর উপর যা যা থাকবে সবকিছু কিন্তু আমার 3D 8 এ যাবে। ব্যতিক্রম শুধুমাত্র ক্রোমিয়াম আর কপার। এখানে কি হয়, একটাতে 4s1 3D 5 হয় আর একটা হচ্ছে 4s1 3D 10 হয়। এই কোশ্চেনটা তুমি অনেক বেশি মনে ফেস করছো অনুধাবনমূলক কোশ্চেনে। আচ্ছা সেটা কথা না, হচ্ছে ফেরামটা আমরা লিখলাম। এখন ফেরামের যোজ্যতা স্তর কোনটা? ফেরামের যোজ্যতা স্তর হচ্ছে এটা আনডাউটেডলি, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমার দুইটা। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা না। ফেরামের ফার্স্ট শেলে অল ইলেকট্রন কয়টা? ঠিক একইভাবে দুইটা। তারপর সেকেন্ড শেলে 8টা। ঠিক আছে, কারণ হিলিয়াম, কারণ হচ্ছে আর্গন পূরণ করতে গেলে তো এখানে আমাকে 8টাই থাকতে হবে। 1 2 3 4 5 6। কোশ্চেনটা এখানে আছে যে আমার ফেরামের থার্ড শেল ইলেকট্রন কয়টা। কারণ যোজ্যতা স্তর নিয়ে হচ্ছে এখানে আমার খুব একটা প্রেশার হয় নাই, তাই না? ঠিক আছে। আর যখন আমি আর্গন নিয়ে কথা বলছি, আমি তো জানি আর্গন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। খুব ক্যাজুয়ালি আমি কিন্তু ফার্স্ট শেল আর সেকেন্ড শেল পূরণ করে ফেলছি। থার্ড শেলটাও আমি যদি আর্গনটাকে একটু ভাঙি তাহলে কেমন দেখা যায়, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এমন না জিনিসটা? তার মানে এখানে যোজ্যতা স্তর যে 4s2, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাট খেয়াল করো এখানে থার্ড শেলে আমার ইলেকট্রন হলো কয়টা। থার্ড শেলে এখানে 3s2 3p6 এর 8টা ইলেকট্রন, আর 3d6 এর কিন্তু আরো 6টা ইলেকট্রন। অর্থাৎ এখানে আমার থার্ড শেল ইলেকট্রন কয়টা হলো 14টা। এটাকে আমি কিভাবে লিখতে পারি চাইলে, 2 8 14 2। আশা করি তোমরা হচ্ছে এইভাবে জিনিসটা দেখে অভ্যস্ত। চলো, তাহলে হচ্ছে আমরা এখানে 14টা ইলেকট্রন সাজাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বাট এখানে আমার যোজ্যতা ইলেকট্রন কোনটা? যোজ্যতা ইলেকট্রন কিন্তু এই দুইটাই। বাট এখানে যোজ্যতা ইলেকট্রন থেকেও কিন্তু থার্ড শেল ইলেকট্রন কয়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানে যোজ্যতা ইলেকট্রন। চলো তাহলে হচ্ছে সব কিছু প্র্যাকটিস করে ফেলি। আমি যদি হচ্ছে কথা বলি হচ্ছে সোডিয়ামের, সেখানে আমার যোজ্যতা ইলেকট্রন কতটা কয়টা? আমি যদি কথা বলি সোডিয়ামের, সেখানে আমার যোজ্যতা ইলেকট্রন একটা। আমি যদি কথা বলি ক্লোরিনের, তাহলে সেখানে আমার যোজ্যতা ইলেকট্রন কিন্তু 7টা, কেননা ক্লোরিনটা ফার্স্টে হিলিয়াম পর্যন্ত তো শেষ। হিলিয়াম না, নিয়ন পর্যন্ত কিন্তু ফার্স্টে আমার কমপ্লিট। এরপর কি ছিল, 3s2 3p5, অর্থাৎ লাস্ট শেল কিন্তু তার 3 নম্বর অরবিট। তো থার্ড শেলের যতগুলো ইলেকট্রন থাকা সম্ভব, অর্থাৎ 7টা, সেটা হচ্ছে এটার জন্য কিন্তু যোজ্যতা ইলেকট্রন ক্লোরিন। এরপর আমি যদি কথা বলি হচ্ছে ফেরামের, তাহলে কয়টা? দুইটা। আমি যদি কথা বলি হচ্ছে ম্যাঙ্গানিজের, তাও কিন্তু দুইটা। কারণ এদের সবার দুইটা হচ্ছে কেন? আমি যদি কথা বলি নিকেলের, তাও কিন্তু দুইটা। আমি যদি কথা বলি জিঙ্কের, তাও কিন্তু দুইটা। কারণটা কি, এদের সবার কিন্তু আগে 4s2, এরপর 3D আমরা ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকে, 3d 5 4 6 9, কিংবা হচ্ছে 9 তো হয় না, 10 হয়। অর্থাৎ এইভাবে কিন্তু আমার যোজ্যতা ইলেকট্রন গুলো চেঞ্জ হতে থাকে। বাট এদেরটা কি হয়, 4s2 কিন্তু ঠিকই আগের মতোই থেকে যায়। এখন আমি যদি কথা বলছি ক্রোমিয়ামের, সেটা যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? একটা কিন্তু, কারণ এটা কিন্তু 4s1 3d5। 4s1 3d5 আমার যোজ্যতা স্তরটা কিন্তু সম্পূর্ণ এস এর উপর ডিপেন্ড করে। আমি যদি কথা বলি কপারের, কত? একটা। আমি যদি এখানে কথা বলি হচ্ছে ফ্লোরিনের, তাও কিন্তু ঠিক একইভাবে কতগুলা? 7টা। আশা করি যোজ্যতা ইলেকট্রন বের করার আর কোনো কথা আর কোনো প্রবলেম থাকার উচিত না। এখন চলো একটা সুন্দর একটা মজার জিনিস দেখি, যেটা হচ্ছে আমরা গত এক্সাম, আমাদের হচ্ছে পিরিয়ডিক টেবিলে যে ক্লাসটা ছিল সেটা তো দেখছিলাম। চলো এই জিনিসটা আরেকবার ভিন্নভাবে দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা হচ্ছে পর্যায় সারণীর একটা খসড়া আঁকাই, হ্যাঁ? শুধুমাত্র এক দুই তিন, শুধুমাত্র গ্রুপ গুলো আঁকাবো। আমরা হচ্ছে পর্যায় নিয়ে খুব একটা এখন চিন্তা করবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, এটা হচ্ছে পর্যায় সারণী গ্রুপ। এখন আমরা কি কি জানি এখান থেকে? প্রথমত আমরা এটা জানি যে 1 আর 2 এই দুটাকে বলি হচ্ছে আমরা এস ব্লক।
1 আর 2, এইটুকুকে আমরা বলি হচ্ছে এস ব্লক। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এই যে 13 থেকে 18, এই সম্পূর্ণটুকু আমরা বলি হচ্ছে পি ব্লক। আর এখানে 3 থেকে 12, এই সম্পূর্ণটুকুকে বলি আমরা হচ্ছে ডি ব্লক। শুধুমাত্র এই ল্যান্থেনাম সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর মধ্যে কিন্তু 27টা হচ্ছে এফ ব্লক হয়। গতকাল দেখিয়েছিলাম আমি যে হচ্ছে ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনাম, আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টানাম আর থুরিয়াম, এই তিনটা বাদে বাকি যে 27টা, তারা হচ্ছে মূলত এফ ব্লক। অর্থাৎ এই ডি ব্লকের মধ্যে কিন্তু গ্রুপ 3-তে পর্যায় 6 এবং পর্যায় 7 কিছু আমার এফ ব্লক মৌল আছে, ঠিক আছে। এখন আমি যদি এদের যোজ্যতা স্তর বের করতে চাই, প্রথমত কি, আমি যদি একটু হিন্টস দেই, এটা হচ্ছে S1, হ্যাঁ এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে S2, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি যদি আবার এখান থেকে আসি, এটা কি S2P1, এটা S2P2, এটা S2P3, এটা S2P4, এটা S2P5, এটা S2P6। শুধুমাত্র একটা ক্ষেত্রে আলাদা, সেটা কি হচ্ছে হিলিয়াম। শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এখানে জিনিসটা ব্যতিক্রম। এখন যে ভাই এই জিনিসটা তো বুঝলাম না, আসলে হচ্ছে S2P1 বা S2P2 দ্বারা কি বুঝালা তুমি? প্রথমত যদি বলি, ফ্লোরিন, ফ্লোরিন কি গ্রুপ 17 এর না? তাহলে ফ্লোরিনটা কেমন, সর্বশেষ শক্তিস্থলের যৌথ ইলেকট্রনটা কেমন? এটা হচ্ছে 2s2 2p5। আমি যদি ক্লোরিনের কথা বলি, একটু নিচে যাই, সেটা কেমন, 3s2 3p5। আমি যদি আরেকটু নিচে যাই, নিচে গিয়ে যদি ব্রোমিনের কথা বলি, সেটা কত, 4s2 4p5। তার মানে দেখো স্ট্রাকচারটা কিন্তু S2P, খালি আমার হচ্ছে একটা 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 করে সংখ্যা বাড়ছে, কিংবা হচ্ছে যেটা আমরা বলি একটা করে নতুন শক্তিস্তর যুক্ত হচ্ছে, একটা করে আমি অরবিট নতুন পাচ্ছি। ফার্স্টে ছিল 2, তারপর 3, তারপর 4। বাট আমার যোজ্যতার স্তরটা কিন্তু সেম। ইলেকট্রনের কিন্তু যোজ্যতা স্তর ইলেকট্রন কতগুলা, ঠিক একইভাবে কিন্তু টোটাল 7টা। এখন এটা যে আমি আঁকাইলাম, এর মধ্যে ডিফারেন্সটা কই হয়? ডিফারেন্সটা কোথাও হয় না, একটু লজিক্যালি চিন্তা করতে হয়। চলো আমরা হচ্ছে ডি ব্লকেটে একটু লজিক্যালি চিন্তা করে দেখি অ্যান্সারটা বের করতে পারি কিনা। ডি হচ্ছে D1, D2, D3, তারপর এটা কি D4? না। কেন D4 না? কেন, D4 কিন্তু হইতে পারে না। কি হয়ে যায় তখন, D4টা যখনই আমার কাছে আসে তখন সেটা হচ্ছে 4s1 3d5 হয়ে যায়। এটা কিন্তু ক্রোমিয়ামের গ্রুপটা। ইট মিনস এখানে কিন্তু আমার D5 হওয়ার কোনো চান্স নেই, সরি D4 হওয়ার কোনো চান্স নেই। কি হবে D5? বুঝছো কোনটা? এই যে 4s1 3d5 এরকম হয়ে যায় ক্রোমিয়ামের, এই জন্য জিনিসটা কিন্তু D4 আর থাকে না, D5 হয়ে যায়। 7, এটা কি হবে D6? না, এটাও কিন্তু D5। কেন, এর আগে ছিল 4s1 3d5, আর ম্যাঙ্গানিজ এটা কি 4s2 3d5। ওকে ডি, এটাও D5। তারপর D6, এটা কি D7, এটা D8, এটা কি D9। না, ঠিক একই কারণে কিন্তু D4 যেমন হওয়া সম্ভব না, ঠিক একই কারণে কিন্তু D9টাও হওয়া সম্ভব না। D10, তারপর এটা D11। না, এটাও D10। কেন, এর আগেটা ছিল হচ্ছে 4s1 3d10, আর এটা হচ্ছে 4s2 3d10। এটা হচ্ছে কপারের গ্রুপটা, এবং এটা হচ্ছে আমাদের জিঙ্কের যে গ্রুপ সেটা। এগুলো হচ্ছে আমাদের পরের সারণীর যোজ্যতা স্তর নিয়ে যতটুকু তোমাদের পক্ষে জানা প্রয়োজন বা জানা সম্ভব, এভরিথিং কিন্তু আমরা এখানে জানার চেষ্টা করছি। এখন এই প্রশ্ন যোজনী। এখন যোজনী জিনিসটা না তুমি বিভিন্ন বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো। তোমাদের বই এক ধরনের চিন্তা দিয়ে দিয়ে দিচ্ছে, তো চলো সেভাবে একটু ফার্স্টে আগে আমরা চিন্তা করি, এরপর হচ্ছে দেখি আর কিভাবে চিন্তা করা যায়। তো যোজনী জিনিসটা হচ্ছে কি, আলটিমেটলি কোন একটা পরমাণু অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা বলি যোজনী। অন্য কোনো পরমাণুর সাথে অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে, ওকে, কোন একটা পরমাণুর অন্য কোন একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে কিন্তু বলি হচ্ছে আমরা মূলত যোজনী। এখন যুক্ত হওয়ার ক্ষমতা বলতে আসলে কি বুঝাইলো? যুক্ত হওয়ার ক্ষমতা বলতে বুঝাইলো যে আমার কাছে কোন একটা পরমাণু, এটা সবসময় কি চাবে, অষ্টক পূরণ করতে চাবে না? এখন এটা অষ্টক পূরণ করতে যাওয়ার সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ কিংবা গ্রহণ কিংবা শেয়ারের মাধ্যমে অষ্টকটা পূরণ করতেছে, এই যে যতগুলো ইলেকট্রন, সেই ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে যোজনী। যে ভাই আমি কিছু বুঝি নাই, চলো তোমাকে হচ্ছে জিনিসটা বুঝাই। তোমার ফার্স্ট আমি একটা উদাহরণ যদি নেই, সেটা কি সোডিয়াম ক্লোরাইডের। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন, এটা হচ্ছে 2 8 1, তাই তো?
281টা কিভাবে আসছে? 1:2, 1:2 জন্য হচ্ছে 2, সেকেন্ড শেলের জন্য কি 2:2, 2p6, এটার জন্য 8, আর থার্ড শেলের জন্য 3s1, এটার জন্য হচ্ছে 1। ক্লোরিনের কথা যদি বলি, এটা কেমন? এটা হচ্ছে 2, 8, 7। এটা কিভাবে 7? কারণ এর দ্রুততা স্তরটা কিন্তু হচ্ছে 3:3p5। আচ্ছা, এখন আমাদের সবার উদ্দেশ্যটা কি? সবার উদ্দেশ্য হচ্ছে মূলত অষ্টক পূরণ করা। এবং এখানে কি অষ্টক পূরণ করা কিভাবে সম্ভব? তখনই সম্ভব যখন এই যে সোডিয়ামের একটা ইলেকট্রন আমি ক্লোরিনকে দিয়ে দিব। যখন এই সোডিয়ামের একটা ইলেকট্রন যখন আমি ক্লোরিনকে দিয়ে দিব, তখন অষ্টক পূরণ করা সম্ভব। তখন কি হয়ে যাবে? সোডিয়াম প্লাসটা তখন দেখতে লাগবে 2, 8, আর সিএল মাইনাসটাকে তখন দেখতে লাগবে 2, 8, 8। দেখো তো, আমার এখানে অষ্টক পূরণ, এখানে ঠিক একইভাবে কি অষ্টক পূরণ হয়? হয় কিন্তু। তার মানে যখনই আমার অষ্টক পূরণ হয়, ইট মিনস তারা হচ্ছে এখন স্টেবল, বা তাদের যে স্থিতিশীলতা অর্জনের চেষ্টা ছিল, যে কারোর জন্য 2, কারোর জন্য অষ্টক, কারোর জন্য 2, কারোর জন্য অষ্টক কেন? সবসময় জিনিসটা এভাবে মাথায় রাখবা যে সবাই তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়। আবার যদি হাইড্রোজেন কিংবা আমি লিথিয়ামের কথা বলি, ওরা হচ্ছে 2 এর মতো হতে চায়, কারণ ওদের সবচেয়ে কাছাকাছি কে? অবশ্যই হিলিয়াম। বাট আমি যদি অন্যান্য সবার কথা বলি, ফ্লোরিন কিংবা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরা সবাই কি হতে চায়? এরা সবাই হতে চাবে নিয়নের মতো। এখন দেখো তো, এ কয়টা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এই স্থিতিশীলতা অর্জন করলো? সোডিয়াম ছিল, এ কিন্তু একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কিন্তু সোডিয়াম প্লাস হয়। ঠিক একইভাবে আমাদের কাছে যে ক্লোরিনটা ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ক্লোরিন মাইনাস হয়, মিলে কি গঠন করে? NaCl। কয়টা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে? একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম, আর একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ক্লোরিন। ইট মিনস এই যে এই একটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে তারা একটার সাথে যুক্ত হচ্ছে, এই একটাই হচ্ছে তাদের যোজনী। এই যে যতগুলো ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে বা গ্রহণের মাধ্যমে তারা যৌগ গঠন করছে, সেটি হচ্ছে তাদের যোজনী। যতগুলো ইলেকট্রন দান, গ্রহণ বা শেয়ার থাকে, সেটাই হচ্ছে তাদের যোজনী। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো, আমি যদি এই উদাহরণটা না দিই, সোডিয়াম ক্লোরাইড উদাহরণটা না দিই, যদি ম্যাগনেসিয়াম অক্সাইডের উদাহরণ দেই, তাহলে ব্যাপারটা কেমন হয়? এখন ম্যাগনেসিয়াম অক্সাইড দেখে তো মনে হচ্ছে বন্ড হচ্ছে একটা, এখানে যেমন সোডিয়াম ক্লোরাইডে একটা বন্ড ছিল, ম্যাগনেসিয়াম অক্সাইডের মানে একটাই বন্ড, তাই না? বা জিনিসটা কিন্তু তা না, কেননা ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা দেখো, এটা হচ্ছে 2, 8, 2। আর অক্সিজেনটা কেমন ছিল? এটা ছিল কত? 2, 6, তাই না? এখন দেখো, দুজনের অষ্টক পূরণ করার জন্য আসলে কয়টা ইলেকট্রনের প্রয়োজন? 2টা ইলেকট্রনের প্রয়োজন কিন্তু। আমি যদি এর অষ্টক পূরণ করাইতে চাই, তাহলে এই 2টি ইলেকট্রন যদি আমি অক্সিজেনকে দিয়ে দিই, তখন জিনিসটা কেমন হয়? এই যে 2 প্লাসটা দেখতে কেমন হয়? সেটা হয়ে যাচ্ছে 2, 8। আর O2 মাইনাসটা দেখতে কেমন হয়? সেটা হচ্ছে 8। তুমি দেখছো যে আমার এখানে অষ্টক পূরণ করার জন্য কিন্তু 2টি ইলেকট্রন দেওয়া লাগতেছে। ইট এই কয়টা ইলেকট্রন দ্বারা পরস্পরের সাথে যুক্ত আছে বা শেয়ার আছে, বা হচ্ছে দান, গ্রহণ, সমযোজী বন্ধনের শেয়ার, যেটার কথা বলি না কেন, কয়টা ইলেকট্রনের মাধ্যমে? 2টি ইলেকট্রনের মাধ্যমে। এখানে যেটা সমযোজী বন্ধন, এটা হচ্ছে 2টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সরি সমযোজী বন্ধন কারণ এটা আণবিক বন্ধন। ইট মিনস 2টি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? 2টা ইলেকট্রন। ইট মিনস এখানে ম্যাগনেসিয়াম বলি আর অক্সিজেন বলি, দুজনের যোজনে কিন্তু 2। কেননা ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগের, আর অক্সিজেন সেই 2টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে স্থিতিশীল হয়েছে। ইট মিনস এদের যোজনী তো, এদের প্রত্যেকের যোজনী হচ্ছে 2। আর এখানে এদের প্রত্যেকের যোজনী কত ছিল? এখানে এদের প্রত্যেকের যোজনী ছিল। আশা করি এখন যোজনীর এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের বই একটু ভিন্ন না কেমন হবে সংজ্ঞাগুলো দেওয়া? চলো, ওকে। এখন এই তোমাদের বইয়ের সাথে সংজ্ঞাগুলো কিভাবে দেওয়া? তোমাদের বইয়ে বলা, তোমাদের বলা যে কোনো পরমাণু যতগুলো, ওকে, কোনো পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হয়, তোমরা যারা যারা লাইভে আছো, তোমরা চাইলে কোশ্চেন করতে পারো, আমার সাথে কমিউনিকেট করতে পারো। তোমরা যখন যত বেশি লাইভে থাকো, তত বেশি হচ্ছে আমাদের কথা বলতে তত ভালো লাগে, কিংবা হচ্ছে তোমাদের পড়াতে তত বেশি ভালো লাগে, তখন মনে হয় যে না, ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ হচ্ছে। ওকে, তাহলে কোনো পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হয় সেটি হচ্ছে তার যোজনী।
হচ্ছে তার যোজনী। এখন ভাই এই জিনিসটা আসলে কি মিন করলো যতগুলো হাইড্রোজেন বা যতগুলো আমি ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছি, প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। ক্লোরিন ঠিক একইভাবে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে চায়। তার মানে তুমি যদি হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফেলো, তোমার কিন্তু আসলে কতগুলো ইলেকট্রন সেখানে আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে বা হচ্ছে জারণ বিজারণে অংশগ্রহণ করতেছে, এটা কিন্তু জানার আমার খুব একটা দরকার নাই। যেমন আমার যদি অক্সিজেন নিয়ে যদি আমি কথা বলতাম, তাহলে কি সমস্যা হতো আমার? অক্সিজেনের কথা বলে একটা অক্সিজেনের সাথে যুক্ত হওয়া মানে কি, আমার দুইটা ইলেকট্রন দিয়ে যুক্ত হওয়া। বাট একটা ক্লোরিনের সাথে যুক্ত হওয়া মানে কিন্তু একটা ইলেকট্রন দিয়ে যুক্ত হওয়া। ইট মিনস ক্লোরিন কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার ইলেকট্রন। মানে যতগুলো ক্লোরিনের সাথে আমি যুক্ত হচ্ছি, আমার ঠিক ততগুলো ইলেকট্রনই কিন্তু প্রয়োজন। এই জন্যই আমি ইলেকট্রন হিসাবটা যদি একটু কঠিন লাগে, আমি ডিরেক্টলি ক্লোরিন আর হাইড্রোজেন দিয়ে দেখি, সেটা হচ্ছে আমার যোজনী। কারণ এদের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু একটা করে ইলেকট্রন আমার প্রয়োজন। এর থেকে বেশি দিতে সম্ভব না। এখন ভাই এর থেকে বেশি দেওয়া সম্ভব? হ্যাঁ, দেখলাম তো আমরা কিছুক্ষণ আগে। যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনটা কেমন? অক্সিজেনটা হচ্ছে O2 - হয়। ইট মিনস ওখানে দুটি ইলেকট্রন গ্রহণ করে। তার মানে অক্সিজেনের সাথে কোনো পরমাণু যদি একটা যুক্ত হয়, ইট মিনস দুটি ইলেকট্রন দিয়ে যুক্ত হয়েছে। যদি ডাবল বা দুইটা অক্সিজেন যুক্ত হয়, ইট মিনস চারটা ইলেকট্রন দিয়ে যুক্ত হয়েছে। অর্থাৎ যোজনী জিনিসটা কিন্তু এভাবে ম্যাটার করতেছে, তোমাদের বইয়ে জিনিসটা এভাবে দেওয়া। তাহলে আমরা এখানে ধরো হচ্ছে একটা প্র্যাকটিস করি, হ্যাঁ। LCl3 কতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? তিনটা ক্লোরিনের সাথে। তার মানে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু এখানে 3। যতগুলো ক্লোরিনের, কারণ তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার জন্য তাকে তিনটা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে। এই জন্য অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3। এরপর আমি যদি তোমাদের কাছে কথা বলি হচ্ছে, তাহলে হচ্ছে PCl3। PCl3 যদি হয় বা PCl5 যদি হয়, এখন ডিপেন্ড করে। হ্যাঁ চলো PCl5টা দেখি, ফার্স্টে PCl3 দেখি, এরপর হচ্ছে PCl5 দেখি। তাহলে পি এর যোজনী কত এখানে? পি মানে কি? ফসফরাস। এখানে ফসফরাসের যোজনী কত? 3। আমি যদি কথা বলি PCl5 সম্পর্কে, এখানে আমার ফসফরাসের যোজনী কত? 5। আমি যদি কথা বলি হচ্ছে LCl3 সম্পর্কে, এখানে আমার নাইট্রোজেনের যোজনী কত? 3। ক্লিয়ার? আরো যদি একটা উদাহরণ আমি দেখতে চাই, চলো আমরা হচ্ছে BeCl2 দেখি। BeCl2, এখানে আমার বেরিলিয়ামের যোজনী কত? 2। আশা করি এখন তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আসলে কিভাবে আমার ক্লোরিনের সাথে যুক্ত হওয়া যোজনীটাকে ম্যাটার করতেছে। কারণ একটা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার জন্য তো অবশ্যই একটা ইলেকট্রন আমার লাগে। ইট মিনস ইলেকট্রন নিয়ে কাজ করা আর ক্লোরিনের সাথে যুক্ত হওয়া নিয়ে কাজ করা কিন্তু আলটিমেটলি একই কথা। এখন ভাই হাইড্রোজেন নিয়ে কিভাবে হয়? সেম একইভাবে হাইড্রোজেন নিয়ে আমি যদি PH3 এর কথা বলি, কতগুলো হাইড্রোজেন যুক্ত হয়েছে? 3টা। ইট মিনস এখানে ফসফরাসের যোজনী কত? 3। এখন আমাদের নাইট অক্সিজেন হিসাব করা, ক্লোরিন হিসাব করা শেষ। চলো এবার একটু হিসাব করি আমরা। চলো এবার একটু হিসাব করি হচ্ছে অক্সিজেন নিয়ে। আমরা অক্সিজেনটা কি দেখছিলাম? যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়, যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয় তার দ্বিগুণ হচ্ছে যোজনী। তার দ্বিগুণ হচ্ছে যোজনী। কারণ অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য কি আমার ডাবল ইলেকট্রন প্রয়োজন, এই জন্য তার দ্বিগুণ হচ্ছে মূলত যোজনী। চলো কয়েকটা উদাহরণ দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে। ফার্স্টে যদি কথা বলি হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড যখন একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে না, তো এখানে আমরা কার্বনের কার্যকর যোজনী কত? +2। এভাবেও কিন্তু দেখতে পারি +2 -2 কার যোজনী? এখানে কার্বনের যোজনী 2। এখন কথা হচ্ছে ভাই যোজনী প্লাস মাইনাস হয় না কেন? হচ্ছে জারণ মান। যোজনী কখনো প্লাস মাইনাস হতে পারে না। কারণ যদি একটা ইলেকট্রন গ্রহণ করুক আর ত্যাগ করুক, দুই ক্ষেত্রে আমার যোজনী 2। বাট জারণ সংখ্যাটা কিন্তু এই জারণ বিজারণের উপর ডিপেন্ড করে। যদি জিনিসটা জারণ ঘটে তাহলে হচ্ছে প্লাস হয়, যদি বিজারণ ঘটে তাহলে মাইনাস হয়। বাট যোজনী কিন্তু অল টাইম একটা হচ্ছে, বলবো এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এটা গেল। এখন যদি কথা বলি CO2 নিয়ে, CO2 তাহলে এখন কত? দুইটা অক্সিজেন সাথে যুক্ত, সুতরাং এখানে কার্বনের যোজনী কত? 4। আমি যদি কথা বলি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে, এখানে কত? ম্যাগনেসিয়ামের যোজনী তাহলে কত এখানে? 2। ক্লিয়ার? এরপর আমি যদি কথা বলি হচ্ছে FeO নিয়ে, তাহলে এখানে আমার ম্যাগনেসিয়ামের যোজনী কত? তাহলে এখানে ফেরামের যোজনী কত? এখানে ফেরামের যোজনী হচ্ছে আমাদের 2। এখন আমি যদি কথা বলি Fe2, করো তিনটা অক্সিজেনের সাথে যুক্ত, অর্থাৎ যোজনী হওয়া উচিত হচ্ছে 6। তাহলে কয়টা ফেরাম যুক্ত? দুইটা ফেরাম যুক্ত, অর্থাৎ দুইটা ফেরাম মিলে যোজনী হচ্ছে 6। ইট মিনস থেকে যোজনী কত? 3। কারণ এখানে কিন্তু অলরেডি দুইটা ফেরাম একসাথে যুক্ত, এই জন্য যোজনী হওয়ার কথা ছিল 6।
দুটো ফেনম যুক্ত দেখে প্রত্যেকে তিন তিন করে। এখন যে ভাই তাহলে কি আরো কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে। তাহলে ইট মিনস নাইট্রোজেনের সাথে যখন আমি যুক্ত হই, তখন নাইট্রোজেনের সাথে যতগুলা যুক্ত হয়, মানে নাইট্রোজেনের সাথে একটা পরমাণু যুক্ত হইলে তার তিন গুণ হতে তার যোজনী, কেননা নাইট্রোজেন কিন্তু হচ্ছে তার স্থিতিশীল হওয়ার জন্য তিনটা ইলেকট্রন প্রয়োজন হয়। ইট মিনস আরেকটা কি, যতগুলো নাইট্রোজেনের সাথে যুক্ত, বোরনটা পড়া হয়নি। বোরনকে BCl3 গঠন করে, এই জন্য ওখানে কিন্তু বোরন যোজনী তিন, যেমন ক্লোরিনের সাপেক্ষে চিন্তা করলেও ঠিক একইভাবে যখন বোরন নাইট্রাইড গঠন করে, সেখানে কিন্তু বোরনের যোজনী তিন। আমি যদি কথা বলি অ্যালুমিনিয়াম নাইট্রাইড নিয়ে, এখানে আমার অ্যালুমিনিয়ামের যোজনী কত? ঠিক একইভাবে কিন্তু তিন, কারণ একটা নাইট্রোজেনের সাথে যুক্ত হওয়া মানে কিন্তু তিনটা ইলেকট্রনের মাধ্যমে যুক্ত হওয়া। যদি আয়নিক বন্ধন হয় তাহলে তিনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কিংবা হচ্ছে গ্রহণের মাধ্যমে, সরি, আয়নিক বন্ধন হলে তিনটা ইলেকট্রন দান কিংবা গ্রহণের মাধ্যমে যুক্ত হওয়া। আর যদি সূক্ষ্ম বন্ধন হয় তাহলে তিনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হওয়া। এই হচ্ছে কথা। তাহলে যোজনী নিয়ে শেষ, যোজ্যতা ইলেকট্রন নিয়ে শেষ। এখন তোমাদের বই একটা ছোট একটা টপিক আছে সুন্দর, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। এখন সুপ্ত যোজনী জিনিসটা কি? এটা হচ্ছে দেখো, এক এক পরমাণু কিন্তু অনেক সময় অনেক পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কেমন ভাবে? যেমন হচ্ছে আমি যদি ফসফরাসটা আঁকি, ফসফরাসটা কেমন? 1:2, 2:2, 2p6, 3:2, 3p3, কারণ কত? 15, তাই না? আচ্ছা ঠিক আছে, 3p3 ঠিক আছে। আমরা চাইলে এটুকু সম্পূর্ণটুকু কিন্তু নিয়ন দিয়েও শুরু করতে পারতাম। এখন ফসফরাসের কিন্তু আরেকটা ডি অরবিটাল আছে। 3D তে তো ডি অরবিটাল থাকা সম্ভব, তবে ডি অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন নাই। এখন আমি যদি কোনোভাবে এই ফসফরাসকে স্থিতিশীল করি, তাহলে ব্যাপারটা কেমন হয়? স্থিতিশীল না, সরি, উত্তেজিত করি, তাহলে ব্যাপারটা কেমন হয়? ফসফরাসকে যদি উত্তেজিত করি, তাহলে ইলেকট্রন গুলা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে যাবে। অযুগ্মটা কি? সর্বোচ্চ সংখ্যক সিঙ্গেল অবস্থায় থাকতে যাবে। আমরা যেমন হচ্ছে যখন বাসে উঠি, তখন সবসময় আমরা খুঁজি যে আসলে হচ্ছে সিঙ্গেল বেঞ্চ গুলো আগে পূরণ করি আমরা, একবার সব, একদম সব সিঙ্গেল বেঞ্চ পূরণ হওয়ার পর আমরা হচ্ছে তারপর ডাবল ডাবল করে বসা শুরু করি। ঠিক যখন আমরা জিনিসটাকে উত্তেজিত করি, এটা কিন্তু সেম তাই হয়। ফার্স্টে নিয়ন, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, যা আছে যে সব দ্রুত স্তরে হবে। এরপর 3:3 না, এই জিনিসটা 3:1, এই জিনিসটা 3:1 হয়ে যাবে। এরপর হবে 3p3, এরপর হবে 3d1। তখন ব্যাপারটা এখন কেমন হলো দেখতে? 3s এর মধ্যে ইলেকট্রন কিন্তু একটা, 3p এর মধ্যে আমার ইলেকট্রন তিনটা, আর 3d এর মধ্যে ইলেকট্রন কয়টা এখন? 1 2 3 4 5, একটা। আর আগে যদি কথা বলতাম, আগে হচ্ছে 3s এ ছিল হচ্ছে আমার দুইটা, আর 3p তে কয়টা ছিল? তিনটা। তাহলে দেখো আগে আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা ছিল? দেখো আগে আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা ছিল? আগে আমার অযুগ্ম ইলেকট্রন ছিল হচ্ছে তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা ছিল আমার আগে অযুগ্ম ইলেকট্রন। এখন অযুগ্ম ইলেকট্রন গুলোতে তো মূলত যুক্ত হবে, তাই না? আরেকটা ক্লোরিন যদি ক্লোরিনের সাথে যুক্ত হয়, তাহলে ক্লোরিনকে ইলেকট্রন দিবে অতি অযুগ্ম ইলেকট্রন, ইলেকট্রন গুলোই দিবে। ডাবল ইলেকট্রন থাকলে তো আর কাউকে দিবে না। তাহলে অযুগ্ম ইলেকট্রন ইলেকট্রন গুলো যদি দেয়, তাহলে এখানে কয়টা সাথে যুক্ত হতে পারতো? তিনটা। এখানে যে যৌগটা গঠন করবে সেটা হচ্ছে PCl3। বাট এখানে দেখো আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা? পাঁচটা না? ইট মিনস তার যোজনী এখন কয়টা? 5। এখন সে গঠন করতে পারবে PCl5। অর্থাৎ ফসফরাস আমার কি কি যোজনী প্রদর্শন করলো? 3 আর 5। তাহলে একটা হচ্ছে তার সর্বোচ্চ যোজনী, একটা হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনীটা কত? 5 না? এখানে তোমাদের বইয়ের টপিক চলে আসে, এটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনীটা কি? এটা হচ্ছে সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনী পার্থক্য। সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনী পার্থক্যটাকেই আমরা বলছি সুপ্ত যোজনী। যেমন আমার কাছে যৌগটা যদি দেওয়া থাকে PCl3, তাহলে আমার কাছে যদি কোনো একটা যৌগ বলা থাকে PCl3, PCl3, তাহলে সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ কত হওয়া সম্ভব? তিনটা না? তিনটা। আচ্ছা, বর্তমানে সক্রিয় কত আছে? এটাও কিন্তু তিন। অর্থাৎ সুপ্ত যোজনী কত? 0। আবার আমার কাছে যদি দেওয়া থাকে হচ্ছে, সরি, কি করলাম এটা, ক্লোরিনের কত, ফসফরাসের কত হওয়া সম্ভব? 5 হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে সুপ্ত যোজনীটা কত? সর্বোচ্চ যোজনী হওয়া সম্ভব 5। এখানে কিন্তু আমার সক্রিয় কত আছে? 3। সুতরাং সুপ্ত যোজনী কত? 2।
আমি যদি কথা বলি PCl5 নিয়ে, তাহলে আমার সূত্র যোজনী কত হবে? ইয়েস, এটা কিন্তু হবে 0, কারণ সর্বোচ্চ থাকা সম্ভব 5, বর্তমানে আমার আছে হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 0। ওকে, চলো এখন তোমাদের বই আসলে কতগুলো আহ এরকম দেওয়া আছে যে আসলে পরিবর্তনশীল জারণ অবস্থা বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সেগুলো আমরা লিখে দিই। এগুলোর মাঝেই মনে রাখলে খুবই না। যেমন প্রথমে দেওয়া হচ্ছে কার্বন। কার্বন কত? 2 4। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, কার্বন যদি 2 4 দুইটা যোজনী প্রদর্শন করে, কার্বনের উপর থেকে নিচে পর্যন্ত যারা যারা আছে সবাইকে তাই করার কথা না? হ্যাঁ, কার্বন নিচে কে কে আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ইট মিনস আমি যদি টিন আর লেডের কথা বলি, এরা কিন্তু ঠিক একইভাবে 2 আর 4 যোজনী প্রদর্শন করবে। তাহলে টিন কত যোজনী প্রদর্শন করবে? 2 আর 4। লেড কত যোজনী প্রদর্শন করবে? ঠিক একইভাবে কত? 2,4। কেননা এই দুটো অক্সাইড তোমরা দেখে থাকবা, সেটা হচ্ছে SnO যেমন গঠন হয়, SnO2 কিন্তু ঠিক একইভাবে গঠিত হয়। ঠিক একইভাবে PbO যেমন গঠিত হয়, PbO2 কিন্তু ঠিক একইভাবে গঠিত হয়, যেমন CO এবং CO2 গঠিত হয়। বুঝছো যে জিনিসটা কিভাবে কাজ করলো? ওকে, তো সে কার্বন দেখলাম, কি কি দেখলাম? আমি প্রথমত কার্বন দেখলাম, এরপর হচ্ছে আমি টেন দেখলাম, এরপর হচ্ছে লেড দেখলাম। এরপর আমাদের বইয়ে আর যা যা দেওয়া আছে সেটা ফেরাম। ফেরাম কি কি যোজনী প্রদর্শন করে? 2 3। প্রথম কথা, কপার। কপার প্রদর্শন করে হচ্ছে 1 2। তোমাদের উপর একটা জিনিস ভুল দেওয়া, সেটা হচ্ছে নাইট্রোজেনের যোজনী 5 হওয়া সম্ভব, এই জিনিসটা দেওয়া আছে। বাট এটা হইতে পারবে না, কারণ পরিবর্তনশীল যোজনী অর্থাৎ উত্তেজিত হয়ে নতুন কোন যোজনী প্রদর্শন করবে কারা? যাদের হচ্ছে ডি অরবিটাল আছে। দেখো এখানে ডি অরবিটাল ছিল দেখি কিন্তু আমি একটা ইলেকট্রন সেখানে আমি পাস করে দিতে পারছি অযোগ্য ইলেকট্রন বাড়ার জন্য, বাট নাইট্রোজেনে তো ডি অরবিটাল নাই। অর্থাৎ নাইট্রোজেন কিন্তু কোনোদিন 5 যোজনী, বা তুমি NCl3 দেখবে বাট NCl5 তুমি কখনো দেখবে না, কেননা এই জিনিসটা হচ্ছে কখনো 5 যোজনী প্রদর্শন করে না। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনটা কিন্তু 3ই। ফসফরাসেরটা কত? এটা হচ্ছে কত? 3 5। এই তোমাদের বই হচ্ছে এরকমই কয়েকটা কিছু দেওয়া আছে, আরো দুই একটা হয়তো বা দেওয়া আছে, তোমরা হচ্ছে নিজেরা দেখে নিবে আসলে কি কি দেওয়া আছে। এগুলোর মধ্যে কিন্তু তুমি সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্য করে ফেলতে পারবা। তুমি যদি আরেকটা উদাহরণ দেই, এটা ধরো তোমাকে বলা হয়েছে হচ্ছে FeCl3 এর কথা। FeCl3 তে সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ কত হওয়া সম্ভব? 3টা। কাজ করছে কত? 3 0। যদি আমাকে এখানে কোশ্চেনে বলা থাকতো FeCl2, তাহলে আমার এখানে সুপ্ত যোজনী কত হতো? এখানে কিন্তু হইতে হচ্ছে 3 × 2 ইজ মাইনাস ইকুয়াল টু 1। সূত্র যদি কত? 1। যদি এটা আমার FeO হতো, এখানে কোন যোজনী কাজ করতেছে? 2 কাজ করছে, কারণ অক্সিজেনের সাথে যতগুলো যুক্ত হয় তার দ্বিগুণ হচ্ছে তার যোজনী। এখানে কিন্তু সেম একই ভাবে সুপ্ত যোজনী হচ্ছে 1। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল থেকে আমরা পড়লাম হচ্ছে যোজতা ইলেকট্রন। এরপর থেকে আমরা পড়লাম হচ্ছে যোজনী, বেশ অনেক কিছু বেশ ভালো করে আমরা দেখলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন পার্ট। সেটা হচ্ছে টোটাল 3 টাইপের বন্ধন আছে আমাদের: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর হচ্ছে সন্নিবেশ বন্ধন। চলো এই 3টা বন্ধন সম্পর্কে আমরা একদম বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি। প্রথমে যদি আসি আমরা, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, ওকে। আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধন হচ্ছে, উফ, আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে মেটাল আর নন মেটালের মধ্যে আমার যেই বন্ধনটা কাজ করে সেটা, তার মেটাল অ্যান্ড নন মেটালের মধ্যে। এখন ভাই এইখানে কোন বন্ধনটা আসলে কাজ করে? আমি যখন বন্ধনের কথা বলতেছি তার মানে কি, এরা হচ্ছে কোন একটা ফোর্সের মাধ্যমে পরস্পর একদম যুক্ত আছে। এখন এটা কোন ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে? এরা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, বা তোমরা যে ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটা পড়ছো না, স্থির তড়িৎ, সেই স্থির তড়িৎ আকর্ষণ বলটা এখানে কাজ করে। কারণ ওইখানে কি ছিল? একইভাবে প্লাস আর মাইনাসের মাঝখানে আমরা কি সূত্র পড়তাম? K Q1 Q2/d², তাই না? যেখানে কে ছিল হচ্ছে 9 × 10⁹, এখানে কি Q1 Q2/d²। অর্থাৎ এখানে প্লাস আর মাইনাসের মাঝখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে, এই আয়নিক বন্ধনে কিন্তু আমাদের সেম সেই স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির, এখানে কিন্তু সেম একই ভাবে সেই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, স্থির তড়িৎ মাধ্যমে যুক্ত থাকে। স্থির তড়িৎ।
যুক্ত। ওকে, ক্লাস থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আসো আমাদের ক্লাসে বেশ ভালোই চলে। একটু চেষ্টা করবো 1.5 ঘন্টার মাঝখানে ক্লাসটা এন্ড করার। তাহলে কি স্থির তড়িৎ আকর্ষণ বলের মধ্যে যুক্ত থাকে এই আয়নিক বন্ধন বলে। এখন আয়নিক বন্ধনটা তৈরি হয় কিভাবে? এখন আমি বলতেছি মেটাল আর নন মেটালের মাধ্যমে তৈরি হয়। মেটালটা, নন মেটালটা কেমন? মেটাল কারা জেনারেলি? মেটাল আর হচ্ছে নন মেটাল। মেটালটা কি ধাতু, আর নন মেটাল কি অধাতু। জানো যে পর্যায় সারণী বাম থেকে যত আমি ডানের দিকে যাব তত হচ্ছে এগুলো ধাতু থাকে। এরপর এই সাইডে কিন্তু অধাতু শুরু হয়, কারণ ধাতুর কাজটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। সোডিয়াম ম্যাগনেসিয়াম যতটা ভালোভাবে ইলেকট্রন ত্যাগ করতে পারে, আমার কি ক্লোরিন কিংবা হচ্ছে আমি যদি কথা বলি হচ্ছে ফসফরাস সালফার কিন্তু ত্যাগ করতে পারবে না। তার মানে কি এরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, এরা ধাতু, যারা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে ধাতু। তাহলে ধাতুর সর্বশেষ শক্তি স্তরে জেনারেল ইলেকট্রন থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এর সর্বশেষ শক্তি ইলেকট্রন থাকে পাঁচটা, ছয়টা, সাতটার মতো, জাস্ট একটা র্যান্ডম একটা কিছু বোঝানোর জন্য। ইট মিনস আমি যদি অষ্টক পূরণ করাইতে চাই, আটটা করে করতে চাই, এখানে খুব সহজ একটা উপায় আছে যে এখানে একে তিনটা ত্যাগ করে, এখানে হচ্ছে ইলেকট্রন গুলো ত্যাগ করে দেওয়া, আর এখানে সেম ওই ইলেকট্রন গুলোকে গ্রহণ করানো। তার মানে দেখো একই সাথে এটা ত্যাগ করে যেমন তার পূর্বে স্থিতিশীল হইতেছে, ঠিক একইভাবে যারা নন মেটাল ওরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে তার পরবর্তী স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে। আমরা হচ্ছে উদাহরণটা আরেকবার দেখি, চলো। সেটা হচ্ছে ধরো আমি NaCl দিয়ে দেখি, আমি কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম সেটা দিয়ে হচ্ছে আরেকবার আমরা দেখি। NaCl, আমরা জানি সোডিয়ামের কত, এটা হচ্ছে 281। ক্লোরিনের কত? 287। ইট মিনস আমি যদি এখানে দেখো 281 একটা ইলেকট্রন বাড়তি আছে, আমি যদি কোনোভাবে এই একটা ইলেকট্রন আমি ক্লোরিনকে দিয়ে দিতে পারি, তাহলে আমি কিন্তু সোডিয়াম হিসেবে স্থিতিশীল হয়ে যাবো। কেমন? সোডিয়ামের যদি আমি যোজ্যতা স্তরটা অন্তত আঁকাই। ওকে, চলো আমি সোডিয়ামের যোজ্যতা স্তরটা আমরা আঁকাই। সোডিয়ামের শেষ ছিল কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন। ক্লোরিনের শেষ ছিল কয়টা ইলেকট্রন? সাতটা ইলেকট্রন। তাহলে কি একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এখানে যদি আমি এই একটা ইলেকট্রন যদি আমি সোডিয়াম থেকে দিয়ে দিই একে, তাহলে কেমন হয়ে গেল জিনিসটা? এটা হয়ে গেলো সোডিয়াম প্লাস, আমার কোন ইলেকট্রন নাই, ক্লোরিন মাইনাস, যখন আমার আটটা ইলেকট্রন। এটাকে যদি হচ্ছে আমি সাজাই, এটা কেমন হবে এখন? এটা হবে 2 8, আর এটা হবে কত? 2 8 8। ক্লিয়ার এখন? তাহলে কি হলো জিনিসটা? এখন দুজনে কিন্তু আমার স্থিতিশীল অর্জন করলো, কেননা এখন এই দুজনেরই মধ্যে কিন্তু আমার অষ্টক পূরণ হয়ে গেছে। এখন ভাই একটা প্রশ্ন থেকে যায় যে আসলে অষ্টক পূরণ হইলে জিনিসটা স্থিতিশীল কেন? প্রথমত তুমি এটা জানো যে সবারই উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূরণ করে স্থিতিশীল হওয়া। অষ্টক পূরণ করে স্থিতিশীল হওয়া এটা হচ্ছে সবার উদ্দেশ্য। এখন ভাই স্থিতিশীল হওয়া এটা হচ্ছে সবার উদ্দেশ্য। আমরা কথা হচ্ছে অষ্টক পূরণ করা কেন উদ্দেশ্য। কিছুক্ষণ পর আমরা দেখবো যে অষ্টক পূরণ করা কেন উদ্দেশ্য, সবার উদ্দেশ্য কি অষ্টক পূরণ করে স্থিতিশীল হওয়া। কেন দেখবো কিছুক্ষণ পর। এখন দেখো তো তাহলে এই আয়নিক বন্ধনটা আমার কি ক্যাটায়ন আর অ্যানায়নের মাধ্যমে তৈরি হইলো না? কি কি? এটা হচ্ছে দেখো একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সোডিয়াম কিন্তু হয়ে গেল হচ্ছে আমাদের ক্যাটায়ন, আর সেই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কিন্তু হয়ে গেল হচ্ছে আমাদের অ্যানায়ন। ইট মিনস এখানে কিন্তু অবশ্যই ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়। ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হয়। প্রথমে কি কি দেখলাম? আয়নিক বন্ধন হচ্ছে আলটিমেটলি মেটাল আর নন মেটালের মধ্যে মেটাল কারা যাদের সর্বশেষ শক্তি স্তর একটা, দুইটা বা তিনটা থাকে। নন মেটাল কারা যারা 5 6 7 থাকে, ওরা চায় হচ্ছে অষ্টক পূরণ করতে ইলেকট্রন গ্রহণ করে, আর এরা চায় অষ্টক পূরণ করতে ইলেকট্রন ত্যাগ করে। আমরা সোডিয়াম ক্লোরাইডের একটা উদাহরণ দেখলাম, আমরা হচ্ছে আরো দুটো উদাহরণ দেখবো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের। চলো এই দুটো উদাহরণ দেখলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো চলো দেখি আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম, এই পেজে দেখবো না, অন্য পেজে দেখি, হ্যাঁ। চলো, তাহলে একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে আমরা কত, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দেখায়, ম্যাগনেসিয়াম কেমন? ম্যাগনেসিয়াম হচ্ছে লাস্ট ছেলে কি 3:2 না? ইট মিনস 2 8 2। ক্লোরিনের কথা যদি বলি, লাস্ট ছেলে কয়টা? 80? হ্যাঁ 80 তো মনে হচ্ছে, বাট সমস্যা পড়লো কেন? সমস্যা নেই। ওকে, আসো। ক্লোরিনের লাস্ট ছেলে কয়টা? এটা হচ্ছে 3:3p5। লাস্ট ছেলে কয়টা তাহলে? 2 8 7। আরেকটা ক্লোরিন একটু চিন্তা করি কেন করতেছে পরে দেখি।
এখানে লাস্ট ছেলে কয়টা? 3s2 3p5, অর্থাৎ 2 8 7। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দুজনকে স্থিতিশীল বানানো। ঠিক আছে, আমি ম্যাগনেসিয়ামকে স্থিতিশীল বানাই, এ তো সর্বোচ্চ একটা নিতে পারবে, মানে স্থিতিশীল বানানোর জন্য কয়টা দেওয়া লাগবে? দুটো দেওয়া লাগবে। ক্লোরিন কিন্তু মাত্র একটা নিতে পারবে। তো আমি যদি এখানে একটা ক্লোরিনকে যদি এখানে দিয়ে দেই, তাও কত? এখানে কিন্তু 2 8 1 থাকতেছে, ইট মিনস স্টিল এটা স্থিতিশীল না। এর মানে আমার দুইটা ইলেকট্রনকে দেওয়ার জন্য কিন্তু দুইটা ক্লোরিন প্রয়োজন। এই যে এখানে একে হচ্ছে একটা ইলেকট্রন আমি দিয়ে দিব, একে হচ্ছে আমি আরেকটা ইলেকট্রন দিয়ে দিব। দেওয়ার মাধ্যমে কিন্তু ম্যাগনেসিয়াম 2+ গঠন করবে, যেটা হচ্ছে 2 8, আর ওরা কিন্তু 2 8 8 করে কিন্তু অষ্টক পূরণ করবে। চলো জিনিসটা হচ্ছে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি। ম্যাগনেসিয়ামের দ্রুততা স্তরে কয়টা ইলেকট্রন? দুইটা। ম্যাগনেসিয়ামের দ্রুততা স্তরে দুইটা ইলেকট্রন। ক্লোরিনের কয়টা দেখলাম? 7টা। 1 2 3 4 5 6, এই যে 7। আরেকটা ক্লোরিনের কথা যদি বলি, সেটাও কত? 1 2 3 4 5 6 7। তাহলে কি হতে পারে এখানে? ম্যাগনেসিয়াম এর একটা ইলেকট্রন একে দিয়ে দিবে, আরেকটা ইলেকট্রন একে দিয়ে দিবে। দেওয়ার মাধ্যমে এ গঠন করবে ম্যাগনেসিয়াম 2+, আর দুই সাইডে থাকবে হচ্ছে আমাদের ক্লোরিন মাইনাস, যাদের কিন্তু অলরেডি আমার অষ্টক পূরণ করা। ক্লিয়ার? তো এটাই হচ্ছে, তাহলে কিভাবে গঠিত হলো? ম্যাগনেসিয়াম হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ গঠন করলো। আর সেম দুইটা ক্লোরিন ছিল, যারা হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, যারা হচ্ছে দুইটা ক্লোরাইড আয়ন তৈরি করলো, মিলে কিন্তু আমার তৈরি হলো কি? MgCl2। ঠিক একইভাবে হচ্ছে যদি MgO আমরা বানাইতে চাই, তাহলে এখন হচ্ছে MgO ওটাকে ফর্ম করার চেষ্টা করি। MgO, এমজিটা কেমন হবে? Mg এটা হচ্ছে 2 8 2, আর অক্সিজেন কেমন? 2 6। এর মানে আমি যদি কোনোভাবে ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন যদি অক্সিজেনকে দিতে পারি, তাহলে কিন্তু এটাও 2 8 হয়ে যায়, এটাও কিন্তু 2 8 হয়ে যায়, দুজনে কিন্তু স্থিতিশীল হয়। তাহলে কেমন হতে পারে জিনিসটা? ফার্স্ট হচ্ছে ম্যাগনেসিয়ামটাকে আমরা আঁকাইলাম। লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। অক্সিজেনের কয়টা? 1 2 3 4 5 6। এর অষ্টক পূরণ করতে লাগে দুইটা, এর অষ্টক পূরণ করতে লাগে খালি করা লাগে দুইটা। চলো খালি করে দিই। কিভাবে খালি করা যায়? এই যে দুটো ইলেকট্রন যদি একে দিয়ে দেই, তাহলে দেখতে কেমন হলো? এটা হলো ম্যাগনেসিয়াম 2+, আর এটা হলো অক্সিজেন 2-, যার অষ্টক আমরা এখন পূরণ করে দিলাম। সবাই যে অষ্টক পূরণ করতে হবে তা না, কারণ কোনো দুইয়ের নিয়মও প্রযোজ্য কাদের ক্ষেত্রে? যাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হইতেছে হিলিয়াম, তাদের ক্ষেত্রে কিন্তু 2 হওয়া প্রয়োজন। আর এদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলকে নিয়ন, কারোর জন্য এখানে ক্লোরিনের জন্য দেখলাম হচ্ছে আমরা আর্গন। তাই ওরা কিন্তু আর্গন বা নিয়নের মতো হইতে চায়, যাদের জন্য আমার লাস্ট সালে কিন্তু 8টা লাগে। বাট লিথিয়ামের মতো হওয়ার জন্য কিন্তু আমার লাস্ট সালে 2টা হলিয়ে না। এটা তাহলে কি হলো? ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন করে কিন্তু অক্সিজেন 2-, জিনিসটা গঠন করলো কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে তোমাদের একটা সুন্দর একটা কোশ্চেন, যে কোশ্চেনটা কেমন? কোশ্চেনটা হচ্ছে NaCl এ, NaCl না, ওটা কথা হচ্ছে HCl এ এভাবে বন্ড দেওয়া হলেও, এভাবে বন্ড দেখানো হলেও NaCl কে NaCl এভাবে লেখা হয় না কেন? ধরো কেউ কিছু চিন্তা করতে পারবো যে আসলে এভাবে লেখা কেন হয় না? আমি কি বলতেছি, যে HCl কে যখন আমি এভাবে H বন্ড Cl দিয়ে দেখাচ্ছি, তাহলে আমি NaCl কে কেন হচ্ছে Na বন্ড Cl দিয়ে দেখাতে পারি না? রিজন, আয়নিক বন্ধনে কোনো বন্ড থাকেই না। কিভাবে থাকে না? সমযোজী বন্ধনে একটা বন্ড থাকে, এই বন্ড থাকা আসলে মেইন রিজনটা কি বলতো? এই বন্ডটা আসলে কি? কারণ HCl ইলেকট্রন শেয়ার করে বন্ড মেক করে। ইয়েস, গুড। তাহলে HCl কিন্তু শেয়ার করে বন্ড মেক করে, বাট NaCl কিন্তু এভাবে কোনো বন্ড থাকে না। কেন থাকে না? যখন আমি HCl এইভাবে নিয়ে কথা বলছি, তখন কি এর মাঝখানে এই বন্ডটা দ্বারা বুঝাই দুই সাইডের দুটো ইলেকট্রন, অর্থাৎ এই যৌগটা এইভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করছে। কিভাবে? হাইড্রোজেনটা হচ্ছে এইভাবে, আর ক্লোরিনটা হচ্ছে এইভাবে। ইট মিনস এদের দুইজনের শক্তি স্তরের মধ্যে যে একটা কমন পয়েন্ট, যে এই দুটো ইলেকট্রন দুজন একসাথে শেয়ার করতেছে, এইটাকে আমরা বন্ড আকারে দেখাই। NaCl এর মধ্যে কিরকম হয় যে একটা বন্ড দুজন মিলে শেয়ার করতেছে? কোনোদিনই কিন্তু না। NaCl এর বন্ডটা হচ্ছে সম্পূর্ণভাবে নিজস্ব বন্ড, মানে নিজস্ব বন্ড মানে হচ্ছে এটা সম্পূর্ণ ইলেকট্রোস্ট্যাটিক একটা ফোর্স। এই জন্য Na+
সিএল মাইনাস, মাঝখানে কোনো বন্ড থাকে না। বন্ড কখন থাকতো? যখন তারা একটা ইলেকট্রন শেয়ার করতেছে, অর্থাৎ ইলেকট্রনটা এই দুজনের মাঝামাঝি অবস্থান করতেছে, তখন আমি একটা বন্ড দিই। NaCl এর ক্ষেত্রে ব্যাপারটা কি, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মাঝখানে এই স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলি এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু কোনো বন্ড না। তুমি কি প্লাস আর মাইনাসের মধ্যে, তুমি যখন Q1 আর Q2 প্লাস আর মাইনাস দিয়ে যখন তুমি করতা K Q1 Q2 বা ডিসকাস সূত্রের মধ্যে, তুমি কি মাঝখানে কোনো বন্ড দিতা? না, কারণ এটা তো বন্ডই না, এটা তো হচ্ছে আলটিমেটলি একটা অ্যাট্রাকশন। কোন অ্যাট্রাকশন? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক মানে কি? স্থির তড়িৎ আকর্ষণ বল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটাতে আমি বাংলায় বলি। ওকে, এখন এখানে কিন্তু অনেক কিছু আমরা পড়ছি, এখন হচ্ছে এর কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে আমাদেরকে। ওকে, চলো ক্যারেক্টারিস্টিক্স, চলো ক্যারেক্টারিস্টিক পড়ি কিছু। সর্বপ্রথমে যদি বলি, এটা কোন বন্ড দ্বারা গঠিত? এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা। কোন বন্ড দ্বারা? এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা। স্থির তড়িৎ আকর্ষণ বল। এখন আমরা কি জানি যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা কিন্তু খুবই শক্তিশালী হয়, তাই না? আর স্থির তড়িৎ আকর্ষণ বলের মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভের একটা ইন্টারাকশন, এবং তোমরা যে চার টাইপের ফোর্স পড়ছো, এবং সবচেয়ে মহাকর্ষ ফোর্স বা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এবং কি বৈদ্যুতিক স্থির স্থির তড়িৎ আকর্ষণ বল, এই স্থির তড়িৎ আকর্ষণ বলটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই স্থির তড়িৎ আকর্ষণ বল। ইট মিনস এটা যেহেতু এই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী, তাই যে আয়নিক বন্ধনগুলো আমাদের কাছে থাকে, তাদের ফিজিক্যাল স্টেটটা কিন্তু হয় সলিড। সলিড কেন? মানে এদের বন্ডটা এত বেশি শক্তিশালী, আর এখানে সলিড কম্পাউন্ড গঠন করে। আমরা কিন্তু দেখবো যে সমযোজী যৌগ কিন্তু সলিড কম্পাউন্ড গঠন করে না, এরা হচ্ছে লিকুইড করে, নাহলে কিন্তু গ্যাসিয়াস করে, কারণ ওদের বন্ডটা কিন্তু এতটা শক্তিশালী হয় না, কারণ তাদের মধ্যে কিন্তু স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ফিজিক্যাল স্টেটটা কি? সলিড। তাহলে কি, যদি এদের ফিজিক্যাল স্টেটটা যদি সলিড হয় আর মাঝখানে যদি আকর্ষণ বিকর্ষণ অনেক বেশি থাকে, তাহলে এগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অটোমেটিক্যালি অনেক বেশি হবে। কেননা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু ডিপেন্ড করে তোমার বন্ডটা কতটা স্ট্রং হয়ে আছে। এটাকে ভাঙতেই তো আমরা গলনাঙ্ক, বা হচ্ছে জিনিসটাকে বাষ্পীভূত করতে কিন্তু আমার স্ফুটনাঙ্ক। ইট মিনস এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিন্তু অধিক। এরপর কোশ্চেনটা কি, এরা জলীয় বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। ভালো একটা কোশ্চেন। গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, তাহলে ভাই সলিড অবস্থায় করে না? না, সলিড অবস্থায় এরা কোনো বিদ্যুৎ পরিবহন করে না। সলিড অবস্থাতে কি হয়? সলিড অবস্থাতে এরা পরিবহন করে, সলিড অবস্থায় করে না। এরা কি বুঝছো? এরা বিদ্যুৎ পরিবহন করে হবে। ইয়েস, তোমাকে ভুল ধরে দিচ্ছ না কেন? করে। তবে সলিড অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। সলিড অবস্থায় কিন্তু করে না। চল দেখাই যে আসলে কি হয় জিনিসটা। জিনিসটা হচ্ছে এখানে হয়ে যায়, যখন সে সলিড অবস্থায় থাকে, বুঝছে? ইয়েস, গুড। যখন এটা সলিড অবস্থায় থাকে, তখন এদের মাঝখানে যেই হচ্ছে প্লাস চার্জ দিয়ে দেখাই, এদের মাঝখানে প্লাস চার্জ গুলা এভাবে হচ্ছে ছড়ানো ছিটানো থাকে, যেগুলোকে বলি হচ্ছে আমরা ক্যাটায়নের পারমাণবিক শ্বাস। আচ্ছা, এটা নিয়ে ধাতব পদ্ধতি আমরা কিছুক্ষণ সামনে আবার পড়াশোনা করব। এই গেল। তবে এর মাঝখানে ইলেকট্রন গুলা কিন্তু এই যে এইভাবে অবস্থান করে থাকে, যেটা আমরা কি জানি বলতো, এটা যে সমুদ্রের মাঝখানে হচ্ছে মানে ইলেকট্রনের আলটিমেটলি ক্যাটায়ন বা প্লাস চার্জের সমুদ্রের মাঝখানে আমার কিছু ইলেকট্রন থাকতেছে। এখন এই প্লাস আর মাইনাসের মধ্যে একটা ভালোই আকর্ষণ কাজ করে। এখানে ব্যাপারটা কি ঘটে জানো? এখানে ব্যাপারটা ঘটে যে এই যে প্লাস চার্জ গুলো আছে, এই সবগুলো প্লাস চার্জ মিলে এই ইলেকট্রনকে আকর্ষণ করা শুরু করে। প্রত্যেকটা প্লাস চার্জ মিলে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে। এখন এই যতগুলো প্লাস চার্জ আছে, এটাকে সবাই মিলে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে, যার ফলে ইলেকট্রন গুলো এখানে ফ্রি হইতে পারে না। মানে এখানে ইলেকট্রন আছে, বাট এখানে আমার মুক্ত ইলেকট্রন থাকে না, বা মুক্ত ইলেকট্রন নিতে হচ্ছে আমার ইলেকট্রন পরিবহন করে। আমরা তো দেখছি ইলেকট্রন যেদিকে পাস হয় তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়। যখন আমার এখানে ইলেকট্রন গুলো পরিবহনই হইতে পারবে না বা পাসই করতে পারবে না, তখন কিন্তু সলিডে কোন ক্যাটায়ন অ্যানায়ন থাকে না, তাই করে না। ইয়েস, গুড।
তাহলে কি এখানে যখন আমার ইলেকট্রন গুলো ফ্রি থাকতেছে না, মুক্ত ইলেকট্রন যখন আমার অ্যাভেলেবল থাকতেছে না, তখন এর বিদ্যুৎ পরিবহন করবে। যদিও এখানে আমার ইলেকট্রন আছে, বাট এই ইলেকট্রন গুলা কি ফ্রিয়েবল বা চলাচলযোগ্য ইলেকট্রন না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, পরেরটাতে আসি। এরা হচ্ছে সলিউবল ইন ওয়াটার। সলিউবল মানে বুঝো, দ্রবণীয়। এরা কি পানিতে দ্রবণীয়। এরা কি, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। এখন ভাই পানিতে দ্রবণীয় কেন? কেন? পানি কি, পানি হচ্ছে একটা পোলার যৌগ। এখন এরও কি, এরও কি প্লাস মাইনাস আলা যৌগ। ইট মিনস, এই কথাটা কি তোমরা শুনছো কখনো যে লাইক ডিজলভস লাইক? লাইক ডিজলভস লাইক মানে কি জানো? লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে যে যে পরমাণু বা যে কোনো একটা মৌল বা যে কোনো একটা যৌগ সেখানে দ্রবীভূত হয় যেটা তার মতো দেখতে। ইট মিনস একই রকম জিনিস, একই রকম জিনিস, একই রকম জিনিসে দ্রবীভূত হয়। ইট মিনস সমযোজী দ্রবীভূত হবে, যে কোনো সমযোজী যৌগ দ্রবীভূত হবে আরেকটা সমযোজী যৌগতে। সম হা সম যদি যৌগতে যে কোনো আয়নিক যৌগ দ্রবীভূত হবে আরেকটা আয়নিক যৌগতে। একইভাবে যে কোনো অজৈব জিনিস দ্রবীভূত হবে কি আরেকটা অজৈব জিনিসে, আবার আরেকটা জৈব দ্রাবক সে দ্রবীভূত হবে আরেকটা জৈব দ্রাবকে। ইট মিনস লাইক ডিজলভস লাইক। কার সাথে মিলে? মিলে হচ্ছে ওই যে আমরা যে বলি না, আসলে তোমার বন্ধু, তুমি যেরকম তোমার বন্ধু ঠিক সেরকম, তাই কেন এরকম যে যেটা যে যেরকম সে হচ্ছে তার সাথে দ্রবীভূত হয়। আমি কখনো সমযোজী আরেকটা আয়নিকের সাথে কোনোদিনই দ্রবীভূত হবে না। তবে আয়নিকের মধ্যে আরেকটা কাহিনী আছে। আয়নিক যেমন আয়নিকের সাথে দ্রবীভূত হয়, ঠিক একইভাবে পোলার সমযোজী যৌগের সাথেও কিন্তু দ্রবীভূত হয়। রিজনটা কি? পোলার সমযোজী আর সমযোজী জিনিসটা কিন্তু এক না। সমযোজী মানে হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে, হ্যাঁ এইটুকু পর্যন্ত সমযোজী দায়িত্ব শেষ। এরপর দুইটা পার্ট চলে আসে, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে নন পোলার। পোলার কারা? পোলার হচ্ছে যাদের মধ্যে পোল সৃষ্টি হয়, প্লাস মাইনাস প্রান্তে সৃষ্টি হয়। নন পোলার কারা? যাদের মধ্যে প্লাস মাইনাস প্রান্তে সৃষ্টি হয় না। এখন আয়নিক নিজে যেহেতু প্লাস মাইনাস, ও যদি আরেকটা প্লাস মাইনাস দেখে, ইয়েস ছোট ছোট মাস্টার ভাই, এখন আয়নিক যদি নিজে প্লাস মাইনাস, ও যদি আরেকটা প্লাস মাইনাস দেখে, তাহলে সেখানে সেখানে যুক্ত হয়ে যাবে। এখন পোলার সমযোজী, নামের সমযোজী হইলেও সে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি করে। এই জন্য আয়নিক যৌগ যেমন আয়নিকের সাথে দ্রবীভূত হয় কারণ প্লাস মাইনাস আছে, ঠিক একইভাবে পোলারের সাথেও হয়। কারণ পোলারও আমরা প্রায় আংশিক প্লাস এবং আংশিক মাইনাস দেখতে পারি। এটা হচ্ছে পানিতে দ্রবণীয়তার কনসেপ্ট। এখন পানিতে দ্রবণীয় হয়, তবে আমি যদি এখন বলি পানিতে দ্রবণীয় হয়, তবে জৈব যৌগে অদ্রবণীয়। কোনো ভুল আছে না? আমি তো তখন এটাই বলতেছিলাম, তবে জৈব যৌগে অদ্রবণীয়। তবে এখানে কোন কোন জৈব যৌগে অদ্রবণীয় সেটা তো ধরো তোমার একটু মুখস্থ রাখলে ভালো হয়। কারণ এক্সাম ডিরেক্টলি যখন কোশ্চেন আসবে তোমার মাথা নাওয়াজ করতে পারবে যে আসলে এটা জৈব যৌগ নাকি অজৈব যৌগ। চলো দেখি আসলে সেটা কোন কোন জৈব যৌগ। প্রথমত হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় দ্রাবক। কেন নিষ্ক্রিয় বা কেন নন পোলার এটা কিছুক্ষণ পর আমরা দেখবো। তারপর CS2, এটাও কিন্তু একটা নিষ্ক্রিয় দ্রাবক। এবার আমি যদি কথা বলি কার্বন ডাই অক্সাইড, এটাও একটা নিষ্ক্রিয় দ্রাবক। আমি যদি কথা বলি বেনজিন, এটাও একটা নিষ্ক্রিয় দ্রাবক। ক্লিয়ার? তাহলে কি, যে কোনো হচ্ছে যদি এটা প্লাস মাইনাস, এটা কিন্তু নিষ্ক্রিয় কিংবা প্লাস মাইনাস সৃষ্টি হয় না এরকম কোনো কিছু। ইয়েস, চিনি ন্যাপথালিন অবশ্যই। চিনি ন্যাপথালিন গ্লুকোজ, আমি যেটার কথাই বলি না কেন সেটা কিন্তু চিনি এবং গ্লুকোজ। চিনি এবং হচ্ছে গ্লুকোজ। দেখি একটা আছে দাও তো, অ্যালকোহল। পোলার নাকি নন পোলার? না থাক, এটা পোলার নন পোলার টপিকটা বুঝাবো, এরপর হচ্ছে আমি অ্যালকোহল নিয়ে কথা বলবো। আপাতত এটুকু বুঝতে পারছি আমরা। তাহলে কি কি দেখলাম আমরা? প্রথমত প্রথমত দেখলাম যে হচ্ছে জিনিসটা কি স্থিতিতে আকর্ষণ বল এখানে কাজ করে। স্থিতিতে আকর্ষণ বল দেখে কিন্তু প্লাস মাইনাসের অ্যাট্রাকশনটা বেশি, ফলে এরা ফিজিক্যাল স্টেটটা সলিড, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অধিক হয়ে থাকে। এরা জলীয় বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এরা সলিড অবস্থায় করে না, কারণ সলিড অবস্থায় কিন্তু আমার ইলেকট্রন গুলা মুক্ত ইলেকট্রন হইতে পারে না। ইয়েস, সরান আছে দিচ্ছে পোলার, গুড। এরপর দেখো পানিতে কিন্তু দ্রবণীয় এরা, কারণ হচ্ছে পানি কিন্তু একটা পোলার পোলার যৌগ। পোলার যৌগ, আর এদিকে যদি আমি হচ্ছে আয়নিক বন্ধনের কথা বলি, এটা তো অবশ্যই প্লাস মাইনাস প্রান্ত আছে। প্লাস মাইনাস প্রান্ত যাদের যাদের আছে তাদের সাথে কিন্তু এরা অবশ্যই দ্রবীভূত হয়। এখন ভাই সমযোজিতে কেন হয় না? কারণ সমযোজিতে প্লাস মাইনাস প্রান্ত নাই। অজৈব যৌগতে কেন হয় না? কারণ অজৈব যৌগ জৈব যৌগ এটা ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, ওর মতো না। ক্লিয়ার? ইয়েস, অ্যালকোহল পোলার, গুড। এখন দেখো, আমি হচ্ছে তোমাদেরকে যেভাবে পড়াইতেছি, আমি তো নিজে হচ্ছে নটরডেমে পড়ছি কিংবা হচ্ছে পরবর্তী বর্তমানে আমি হচ্ছে বইতে পড়তেছি, এখনো শুরু করি নাই। ইট মিনস আমি কিন্তু জানি যে আসলে তোমার জন্য কতটুকু জানা প্রয়োজন বা কতটুকু তোমার জন্য বোঝা প্রয়োজন। আমি ছেলে যতটুকু দেখাই দিচ্ছি এখানে তোমাকে, এর বাইরে কিছু আসবে না, বিশ্বাস করো।
এর বাইরে যদি কিছু আসেও তুমি যদি এইভাবে চিন্তা করবে আসলে এক্সামের কোশ্চেন সেট করে কিভাবে, দুইভাবে। একটাকে আমরা বলি হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং এর আমরা যখন প্রিপারেশন নিতাম উদ্ভাসে ভাইরা আমাদের অনেক বেশি বলতো যে দুইটা বের কোশ্চেন আসে, মানে কঠিন কঠিন কোশ্চেন গুলো, একটা হচ্ছে মুরগি খোঁজার জন্য আর একটা হচ্ছে টপার খোঁজার জন্য। মুরগি খোঁজার জন্য কারা, যারা হচ্ছে ধরো আমাদের মতো মধ্যবিত্ত স্টুডেন্ট আছে, এই মধ্যবিত্ত স্টুডেন্ট বলি আমি, হ্যাঁ, যারা মধ্যবিত্ত স্টুডেন্ট আছে তারা হচ্ছে এই কোশ্চেন গুলোর জন্য, ধরো আমার 60টা কোশ্চেন আসে নট টাইমে, ওরা দেখবে যে হচ্ছে 55টা কোশ্চেন সহজ বাট 5টা কোশ্চেন কঠিন, যেটা ধরো হচ্ছে আমি কোন একটা কোচিং না করলে পারতেছি না, কিংবা হচ্ছে কোন একটা টাফ বই বা ইন্টারে কোন একটা কনসেপ্ট না পড়লে পারতেছি না, ওই 5টা কোশ্চেন হচ্ছে মুরগি কোশ্চেন। ওরা দুইটা স্টুডেন্ট খুঁজে, একটা হচ্ছে যাদের নর্মাল 55টা কোশ্চেনের উপর ফোকাস করে চান্স হয়ে যাওয়ার কথা, ওদেরকে বাদ দিয়ে দেয়। আর খুঁজে হচ্ছে কিছু টপার, যারা এই 5টা কোশ্চেন পারবে, যারা হচ্ছে টপ 100 বা 200 যাদেরকে হচ্ছে কলেজ আলাদা করবে। যে কোনো অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা এমন। এখন নটরডেম অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি, তোমাদের যে 60 নম্বরের পরীক্ষা হয়, তুমি শিওর থাকো কাট মার্ক অবভিয়াসলি 50-এর নিচে থাকবে। এটা কোশ্চেন যেমনই হোক না কেন, 50-এর নিচে কাট মার্ক থাকবে। আমাদের সময় মনে আছে যখন আমাদের টাইমে 50টা কোশ্চেন হয়েছিল, এমন এমন অনেকের কথা শোনা গেছে যে 42টা 41টা অ্যান্সার করে আসছে। নেগেটিভ মার্কিং আছে এই ভয়, বাট এনডিসি কিন্তু নেগেটিভ মার্কিং নাই, তবুও তোমরা তার কাছে শুনে নিবা। একটা নেগেটিভ মার্কিং আছে এই ভয় অনেকে 41-42টা অ্যান্সার করে আসছে, তাদেরও চান্স হয়েছে। ইট মিনস 41টা অ্যান্সার করলে তো করে 41টা হয় না, ধরো 38টার মতো হয়েছে। ইট মিনস তোমার যখন 50টা কোয়েশ্চেন, তখন কিন্তু 38 মার্কসে তোমার এখানে চান্স হয়ে গেছে। ইট মিনস তুমি যখন 60-এ এক্সাম, তুমি শিওর থাকো 46-47-এ তোমার শিওর চান্স হয়ে যাবে। তার মানে কি আমার এই কঠিন 5টা কোয়েশ্চেন পারার কোনো দরকার আছে? না। মুরগি হওয়ার কিন্তু কোনো দরকার নাই। টপার, হ্যাঁ ভাই দরকার নেই আমার, ভাই নটরডেমে টপার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খালি চান্স পাই ঢুকি, এরপর আমার যা খুশি তাই করবো, টপ করবো আমি বুয়েটে যায়, টপ করবো আমি ঢাবিতে, টপ করবো সিকের ওয়েটে। নটরডেমের উদ্দেশ্য হচ্ছে আমার কোনোভাবে একটা সিট পাওয়া। আর এই যে অনেকে বলে না যে আসলে গ্রুপ ভালো করলে গ্রুপ 1, ভালো করলে গ্রুপ 2, এটা হচ্ছে এরকম কথাবার্তা কারো শুনো না। এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ র্যান্ডমলি সিলেক্ট করা। যেমন হচ্ছে এই বছর যদি আমি আমার গ্রুপের কথা বলি, গ্রুপ 7 থেকে প্রায় হচ্ছে 25 জন বুয়েটে চান্স পাইছে। তুমি হচ্ছে প্রথম দিকে গ্রুপ 1, 2, 3, 4, 5 এর কথা বলো, ওদের থেকেও দেখবে যে কোনো কোনো গ্রুপ এতগুলো চান্স পায়নি। ইট মিনস গ্রুপটা আসলে কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে হচ্ছে তোমার নিজের চান্স পাওয়া। আর এই যে এক এক গ্রুপে ভালো টিচার, এটা কোনোদিনই না। সব টিচার সবগুলো গ্রুপেই যায়, মাত্র 3 মাস পর পর প্রতিনিয়ত টিচার চেঞ্জ হতে থাকে। তাই এই যে গ্রুপ নিয়ে ফ্যাসিনেশন যে বড় ভাইরা ধরাই দিছে, ওদের কথা ভুলে যাও। আর ইন্টারে এখন কোন কোন টপিক গুলো পড়বা? তুমি বলছো এসএসসি মার্ক ম্যাটার করে না, এসএসসি মার্ক একদমই ম্যাটার করে না। আমি যদি আমার মার্কসের কথা বলি, আমার মার্কস ছিল 1195। আমার টাইমে তখন এই যে আমার টাইম থেকে মূলত হচ্ছে 1200, 1210, 1215, এটা একটা রমরমা জিনিস শুরু হয়ে যায়। তার আগের বছর পর্যন্ত কিন্তু 1200 ছিল খুবই টাফ একটা মার্কস, 1200 হচ্ছে বিশাল মার্কস। আমার বছর থেকে 1230, 1225 এত বেশি অ্যাভারেজ হয়ে যায় যে আদমজিতে চান্স পাওয়ার জন্য 1215 দরকার ছিল আমার। আমার ছিল 1195। সেই হিসেবে তো আমার খুব একটা ভালো কলেজ বা হচ্ছে আমরা যেই তথাকথিত ঢাকা নামি দামি কলেজের কথা বলছি, এগুলো আমার একটাও হওয়ার কথা না। এমনকি আমার একটা ফ্রেন্ডের কথা যদি বলিস, তার মার্কস ছিল 1137। সেই হিসেবে তার যে কোনো সরকারি কলেজই হওয়ার কথা না, বাট সে কিন্তু ঠিকই নটরডেমে পড়তেছে। নটরডেমের সুযোগটা লাইফ লাইনটা কাদের জন্য, যাদের হচ্ছে এসএসসি এক্সাম খুব একটা ভালো হয় নাই, তাদের জন্য এটা হচ্ছে বিশাল বড় একটা লাইফ লাইন। নটরডেম বলো, সেন্ট জোসেফ বলো। এই এখন হচ্ছে কোন টপিক পড়বা কোন টপিক পড়বা না, পড়বা না কোনগুলা, যেগুলো তুমি আসার সময় এখন দেখতেছো যে আছে এই টপিকটা পড়ার জন্য আমার একটা নতুন বেসিক শিক্ষা লাগতেছে, ওই টপিক তুমি পড়বা না, ওই টপিক থেকে কোনোদিনই কোশ্চেন আসবে না। আর আসলেও সেটা হচ্ছে মুরগি কোশ্চেন। তোমার এখন টাইম একদমই নাই, তোমার 2 মাসের মতো হতো, তুমি টাইম পাবা না এখন আর। তোমার 60 দিন, তোমার চ্যাপ্টার হিসাব করে দেখো, ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো তোমাদের চ্যাপ্টার 26টা, ম্যাথস সহ হিসাব করলে প্রায় 40টা, বায়োলজি সহ হিসাব করলে প্রায় 55 থেকে 60টা, ইংলিশ বাংলা হিসাব করলে তোমার 80টা চ্যাপ্টার। ইট মিনস তোমার এখন বাকি হচ্ছে 50 দিন, তোমার চ্যাপ্টার বাকি কিন্তু প্রায় 80টা। ইট মিনস তোমার এখন পার ডে 2টা করে চ্যাপ্টার শেষ করা হচ্ছে, তুমি কি শেষ করতেছো? নিজেকে কোশ্চেন করো, এভাবে হচ্ছে আগাও। আচ্ছা, তো হচ্ছে আমরা অনেকক্ষণ মোটিভেশনের কথাবার্তা বললাম। আর মোটিভেশন না, এখন হচ্ছে আমাদের রিয়েল রিয়েল পড়াশোনায় আমরা হচ্ছে আবার ব্যাক করি। তাহলে মেটালিক বন্ড বা আয়নিক বন্ধন নিয়ে আমরা কথা বলতেছিলাম। তা আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে প্লাস মাইনাস আকর্ষণ ছিল, তার মানে কার মধ্যে রূপে, যার মধ্যে প্লাস মাইনাস পোল সৃষ্টি হয় তাদের মধ্যেও, যাদের মধ্যে প্লাস মাইনাস থাকে অর্থাৎ আয়নিক বন্ধন তাদের মধ্যেও। এখন এখানে একটা ভালো কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন হওয়ার জন্য, এই যে কিছুক্ষণ আগে যে তোমাদেরকে বললাম যে সবাই আসলে অষ্টক পূরণ করতে চায়, সবাই আসলে অষ্টক কেন পূরণ করতে চায়? কেননা কোন একটা যৌগ তখনই সবচেয়ে বেশি স্টেবল হয় যখন তার মধ্যে মিনিমাম পরিমাণে এনার্জি থাকবে। গোল্ডেন কে লাগবে ভাইয়া? ভাই গোল্ডেন বলতে পৃথিবীতে এক্সিস্ট করে, অন্তত বাংলাদেশে এক্সিস্ট করে এরকম কোনো রেজাল্ট নাই। গোল্ডেন হচ্ছে আমরা নিজেরা বানাই, যেটা সবগুলোতে এ প্লাস পেলে হচ্ছে গোল্ডেন, সবগুলোতে এ প্লাস না পেলে গোল্ডেন না। এটা হচ্ছে আমাদের নিজেদের সম্পূর্ণ বানানো একটা প্রসেস।
এটার কোনো অফিসিয়াল কোনো ভ্যালুই নাই এই গোল্ডেন জিনিসটার। হয়ে থাকে, অনেকক্ষণ কথা বলে ফেলছি, আমাদের হচ্ছে নামাজ যেহেতু আছে, আমরা ক্লাসটা শেষ করি। আহ এখন কি, সবাই হচ্ছে ইলেকট্রন অষ্টক পূরণ কেন করতে চায়? সবাই হচ্ছে অষ্টক পূরণ করতে চায়, সবাই হচ্ছে অষ্টক পূরণ করতে চায় স্থিতিশীল হওয়ার জন্য। এখন ভাই, এই ইলেকট্রন গ্রহণ বর্জন আয়নিক বন্ধন এর মাধ্যমে স্থিতিশীল কিভাবে হইতে পারি? সবাই চায় ওর মধ্যে মিনিমাম পরিমাণে একটা এনার্জি রাখতে। ভাই বুঝলাম না, চলো জিনিসটা হচ্ছে একটু অন্য, আগে ফিজিক্সের আগে জিনিসটা ব্যাখ্যা করি আমরা। তো এটা যদি হচ্ছে আমাদের গ্রাউন্ড হয়, এটা যদি গ্রাউন্ড হয়, ধরো এটা হচ্ছে কোনো একটা উচ্চ, এখানে একটা বল অবস্থান করতেছে, আর একটা বল ধরে ভূমিতে আছে। কমন সেন্স অনুযায়ী কি মনে হয় যে কোন বলটা সবচেয়ে বেশি স্টেবল থাকার কথা, বা কোন বলটা বেশি স্থিতিশীল? অবশ্যই নিচে যে বলটা আছে সেটা। উপরে বলটা যে কোনো সময় এদিক ওদিক পড়ে যেতে পারে, বা একটু হাওয়া বাতাস লাগলে ধরো এদিক ওদিক পড়ে যাবে। ইট মিনস এই কিন্তু বর্তমানে mgh পরিমাণ শক্তি নিয়ে অবস্থান করতেছে, এবং কিন্তু স্থিতিশীল না। বাট এই বলটার কথা যদি বলি, কিন্তু কোনো রকম শক্তি নিয়ে অবস্থান করতেছে না, বাট স্থিতিশীল। এটা জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দাও, যে ফিজিক্সের মাধ্যমেও কিন্তু জিনিসটা বোঝা যায়। তো সবাই কি চায়? সবাই চায় তার মধ্যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রাখতে। যার মধ্যে যত মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, সে তত বেশি স্থিতিশীল। ইট মিনস সবাই চায়, সবাই চায় তার মাঝে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি থাকুক, তার মাঝে মিনিমাম মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি থাকুক। এখন ভাই তাহলে এই এনার্জি থাকাতে বা না থাকাতে সমস্যা বা সুবিধাটা কই? এখন দেখো তো, আমার এই যে আসলে আণবিক বন্ধনের কথা বলতেছি, যে কোনো একটা আণবিক বন্ধন যদি উদাহরণ তোমাদেরকে দেই, কেমন? সোডিয়াম আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি? সোডিয়াম প্লাস। আবার আমি যদি ক্লোরিনের কথা বলি, একটা ইলেকট্রন গ্রহণ করে কি? ক্লোরিন মাইনাস। এই টপিকটাই কি আয়নীকরণ শক্তি না? আমি যখন সোডিয়াম হিসেবে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, এইটা কি আমরা আয়নীকরণ শক্তি বলতাম। এখানে যে পরিমাণ শক্তিটা আমাদের এখানে নির্গত হয়, এই নির্গত শক্তিটাকে কি কি আমরা আয়নীকরণ শক্তি বলতাম। এখানে একটা শক্তি নির্গত হয়, এই নির্গত শক্তিটি হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। আর যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন যে পরিমাণে, সরি কি বলতেছি আমি, সোডিয়ামের শক্তি নির্গত হয় নাকি আয়নীকরণ শক্তি? আয়নীকরণ শক্তি শক্তি গৃহীত হয়। চলো, তোমার সাথে গল্প করতে করতে আমি নিজের উপর জিনিসটা উল্টো হয়ে গেছি। চলো, এখানে কি হয়, এখানে হচ্ছে শক্তি দেওয়া লাগে, ইলেকট্রন বের করে নেওয়ার জন্য শক্তি হচ্ছে দেওয়া লাগে আমাদের। তাহলে যে পরিমাণ শক্তি প্রয়োজন, যে পরিমাণ শক্তি প্রয়োজন, সেটাই হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। আর এখানে আমাদের যে পরিমাণ শক্তি নির্গত, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এখন সবাই কি চায়? সবাই চায় ওর মধ্যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রাখতে। এইখানে আমাদের কোশ্চেনটা চলে আসে যে আয়নীকরণ শক্তি বেশি ভালো না কম ভালো? আয়নীকরণ শক্তি বেশি ভালো নাকি কম ভালো? আর ইলেকট্রন আসক্তি ঠিক একইভাবে বেশি ভালো না কম ভালো? ভালো বলতে কি? ভালো বলতে আমি বুঝাইছি যে কার, যে উৎপন্ন যৌগটা বেশি পরিমাণে স্টেবল হবে। কারটা স্টেবল হবে? যার মধ্যে যে বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই যৌগটা সবচেয়ে বেশি স্টেবল, সেই যৌগটা সবচেয়ে বেশি আয়নিক, সেই যৌগটাই আয়নিক যৌগ। মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। ইট মিনস যৌগটা স্টেবল বেশি। ইট মিনস আয়নিক শক্তি বেশি ভালো না কম ভালো? আর একই সাথে ইলেকট্রন আসক্তি বেশি ভালো না কম ভালো? চলো একটু চিন্তা করে দেখি তোমার একটা আনসার দিতে পারো কিনা। ওকে, চলো শুরু করে দিই আমরা। সেটা কি? আমার আয়নিক শক্তিতে কি, আয়নিক শক্তি বেশি ভালো, ইলেকট্রন শক্তি কম ভালো না? আহা, চলো বেসিকটা বুঝি। আয়নিক শক্তি বেশি ভালো না কম ভালো? আয়নিক শক্তিতে কি হয়, আমি সেই বিক্রিয়াটার মধ্যে কি শক্তি দিচ্ছি না, ইট মিনস ওর মধ্যে কি শক্তি বৃদ্ধি পাইতেছে। আমার তো শক্তি বৃদ্ধি পাওয়া ভালো না, আমার শক্তি মিনিমাম হওয়া ভালো। ইট মিনস আমার আয়নিক শক্তি কম হওয়া ভালো। আয়নিক শক্তি কম হওয়া ভালো, কারণ আয়নিক শক্তিতে আমি কি করছি? ইয়েস, আয়নিক শক্তি কম হওয়া ভালো। জি, আমার স্টুডেন্ট এখানে আছে, আল জুনাইদুল ইসলাম ভাইয়া। থ্যাঙ্কস, আই ফিলিং প্রাউড। যাই হোক, আমি হচ্ছে ভাইয়ের স্টুডেন্ট ছিলাম সম্পূর্ণ অ্যাডমিশন টাইমটাতে। ভাইয়া হচ্ছে যতটা হেল্প করছে, আমি চাচ্ছি তোমাদের কাছে সেরকম একটা ভাই হতে, যে আমরা হচ্ছে ইয়েতে 12 ফেলে জিতু ভাইয়ের কথা বলি না, কিছুটা হচ্ছে এরকম। আমিও চাই তোমাদের লাইফে জিতু ভাই হইতে, ঠিক যেমন ভাবে জুনাইদ ভাই হচ্ছে আমাদের লাইফে জিতু ভাইয়া ছিল। আগে চলো, হচ্ছে আয়নিক শক্তি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আয়নিক শক্তিতে কি আমার হচ্ছে ইলেকট্রিক শক্তির প্রয়োজন হচ্ছে,
ইট মিনস কি আমি রিয়াকশনের মধ্যে শক্তি দিতেছি। শক্তি দেওয়া তো ভালো না, শক্তি হচ্ছে কম হওয়া ভালো। ইট মিনস আয়নিকণ শক্তি কম হওয়া ভালো। আর ইলেকট্রন আসক্তিতে কিন্তু শক্তি নির্গত হয়ে যাচ্ছে। ইট মিনস সেখানে যদি বেশি হয় ইলেকট্রন আসক্তি, বেশি শক্তি নির্গত হয়, ওর মাঝখানে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি থাকে। এই জন্য ইলেকট্রন আসক্তি বেশি হওয়া ভালো। ক্লিয়ার? আমরা কিন্তু খুবই স্লো আগাচ্ছি, কারণ হচ্ছে যে এই টপিকগুলো একটু ডিফারেন্ট। আমরা যদি এটা হচ্ছে একটা কাইন্ড অফ বেসিক টাইপ কেমিস্ট্রির জন্য, আমরা প্রত্যেকদিন পজিশনে যেমন ছিল, এই চ্যাপ্টারটাও কিন্তু ঠিক একই রকম। সো আয়নিকণ শক্তি অবশ্যই কম হওয়া ভালো, ইলেকট্রন শক্তি বেশি হওয়া ভালো। এটা হচ্ছে আমার মূলত এইটাই ছিল হচ্ছে যতটুকু আমাদের মেটালিক বন্ড বা হচ্ছে আয়নিক বন্ধন নিয়ে কথা, সেটা কিন্তু আমরা দেখলাম। একটা ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যে এটা কি তোমরা জানো যে আমরা যখন কোনো একটা যৌগ গঠন করতেছি, তখন তাদের মধ্যে দুইটা পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি, তাদের আয়নিক বন্ধনের বা আয়নিক বন্ধনটা কিন্তু তত স্ট্রং। কেন এই জিনিসটা? কারণ আয়নিক বন্ধন সম্পূর্ণ হচ্ছে প্লাস মাইনাসের একটা অ্যাট্রাকশন। যখন আমার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, ইট মিনস প্লাস মাইনাস প্রান্তটা আমার সৃষ্টি হইতেছে বেশি। বা প্লাস মাইনাস আমরা যখন কি দেখছিলাম, আমরা যখন এই ফোর্স তখন দেখি যে কি কে Q1 Q2/d²। এখানে Q1 এর মান বাড়লে কিন্তু ফোর্সের মান বাড়লে, Q2 এর মান বাড়লে কিন্তু ফোর্সের মান বাড়ে। ইট মিনস যখন আমার পার্থক্যটা বেশি, ইট মিনস কি প্রত্যেকে আরো বেশি বেশি। পার্থক্যটা যখন বেশি, তখন তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়, যার ফলে আয়নিক বন্ধনটা তত বেশি স্ট্রং হয়। এই জিনিসটা আমরা হচ্ছে দেখলাম। এখন পরবর্তীতে আমরা আসি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন হোল কেমিস্ট্রি, সেটা হচ্ছে কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এটা সম্পূর্ণ কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক গুলোর একটা, কারণ এখানে এত কিছু আছে, সবকিছুই কোভালেন্ট বন্ডের মধ্যে দিয়ে। তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়ো, তুমি ইনঅর্গানিক বেসিক বেস জিনিসপাতি পড়ো, সবকিছু দেখবা এভরিথিং ডিপেন্ডস অন কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ডটা কি? এটা হচ্ছে সমযোজী বন্ধন। কোভালেন্ট বন্ডটা কি? এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন জিনিসটা কি? আমরা এখন এতক্ষণ দেখলাম হচ্ছে সবারই উদ্দেশ্য স্থিতিশীলতা অর্জন করা বা অষ্টক পূরণ করা, এটা সবার উদ্দেশ্য। কেননা অষ্টক পূরণ করার টাইমে যে আয়নিক বন্ধনটা হয়, যে আয়নিকণ শক্তির ত্যাগ, আয়নিকণ শক্তির যে গ্রহণটা হয়, ইলেকট্রন শক্তির যে ত্যাগটা হয়, এইভাবে নিম্ন মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি একজনের মধ্যে থাকে, তখনই কিন্তু স্থিতিশীলতা অর্জন করে, এবং সেই স্থিতিশীলতা অর্জন হয় এই অষ্টক পূরণের মাধ্যমেই কিন্তু। ঠিক একইভাবে সমযোজী বন্ধনের মেইন বৈশিষ্ট্য কিন্তু অষ্টক পূরণ করা। তবে এর অষ্টক পূরণ কিভাবে করে? এর আগে একটা দেখলাম হচ্ছে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে অষ্টক পূরণ হয়, বাট এর অষ্টক পূরণটা হয় হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এর অষ্টক পূরণটা হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ভাই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ কিভাবে হয়, চলো দেখি। এছাড়া আরেকটা কথা বলতে হয় যে এটা যেমন আগে একটা দেখলাম হচ্ছে মেটাল আর নন মেটালের মধ্যে হয়, আর এটা হয় শুধুমাত্র নন মেটাল আর নন মেটাল। কারা কারা নন মেটাল? সেটা হচ্ছে যাদের সর্বশেষ শক্তি স্তরে 5, 6, 7 এরকম ইলেকট্রন আছে, তারা হচ্ছে নন মেটাল। এই নন মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ডটা হয়, সেটাকে বলি হচ্ছে আমরা কোভালেন্ট বন্ড। এই যে কিছুক্ষণ আগে কোশ্চেন করলাম না, যে আসলে ACL এর মধ্যে আমি বন্ড দেখাইতে পারতেছি, বাট NaCl আমি কেন বন্ড দেখাইতে পারছি না? কারণ NaCl এ কোনো বন্ড থাকেই না। কি থাকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আর এখানে কিন্তু ঠিক একইভাবে বন্ডটা থাকে, কারণ এই দুটো ইলেকট্রন কিন্তু পরস্পর শেয়ার করে। এগুলো হচ্ছে দুটো নন মেটালের কাহিনী। এখন আমরা নন মেটালের দুইটা নন মেটাল মিলে একটা কোভালেন্ট বন্ড হয়। ফার্স্টে হাইড্রোজেন দিয়ে একটা ব্যাখ্যা দিই, তারপর অনেকগুলো আমরা প্র্যাকটিস করবো। ফার্স্টে চলো হাইড্রোজেন দিয়ে একটা ছোট ব্যাখ্যা দেখি, না অক্সিজেন দিয়ে দেখা শুরু করি। ওকে, অক্সিজেনের কি 1, 2, 3, 4, 5, 6। আরেকটা অক্সিজেন যদি আমি আঁকাই, এটা কেমন? 1, 2, 3, 4, 5, 6। আমি তোমাকে আর কিছু দিইনি, এখানে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়েও কাজ করিনি, এখানে হচ্ছে আমি সোডিয়াম অক্সাইড বা কোনো কিছু অক্সাইড, আমি শুধুমাত্র অক্সিজেন আর অক্সিজেন মিলে এটাকে আমি স্থিতিশীল করতে চাইতেছি। তাহলে অক্সিজেনে কয়টা ইলেকট্রন আছে? 6টা। এরও কিন্তু 6টা। দেখো তো আমি কোনোভাবে এই দুটো বন্ড যদি জোড়া লাগাই দিতে পারি, প্রত্যেকে কি 8টা 8টা করে ইলেকট্রন হইলো? ভাই 8টা 8টা করে কেমন হলো বুঝি নাই তো, চলো বোঝার চেষ্টা করি 8টা 8টা করে কিভাবে হলো এখানে। এটার জন্য এটা, ও আহা, এই যে দেখো তো 8টা 8টা করে কিন্তু ইলেকট্রন আমার এখানে হয়ে গেল। কিভাবে? এই অক্সিজেনের তো লাস্টে 6টা ছিল, এই অক্সিজেনটা কি করলো, আমার এখানে এর যে দুইটা ইলেকট্রন, এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার দেখাইতাম, হ্যাঁ, এর যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কিন্তু অক্সিজেন তার লাস্ট শেলের মধ্যে নিয়ে এসে পড়লো। আবার এই অক্সিজেনের কথা যদি বলি, এই অক্সিজেনের দুইটা ইলেকট্রনকে কি লাস্ট শেলের মধ্যে নিয়ে এসে পড়লো। এর মানে অক্সিজেনটা ফার্স্টে 6টা 6টা করে ছিল, তাহলে দুটো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এই যে এই অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে
অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে কিন্তু তাদের অষ্টক পূরণ করে ফেললো। কিভাবে? এই যে চারটা পাঁচটা ছয়টা ছিল, এর জন্য কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছিল, এই দুইটা ইলেকট্রন আরো গ্রহণ করলো, এখন কয়টা? প্রত্যেকটা আটটা আটটা করে, যার মধ্যে এই দুইটা ইলেকট্রন তারা হচ্ছে পরস্পর শেয়ার করতেছে। মধ্যবর্তী দুইটা বন্ড, চারটা ইলেকট্রন, এর দুইটা এভাবে কিন্তু শেয়ার করতেছে। এখানে একটা কোশ্চেন চলে আসে লোন পেয়ারের। লোন পেয়ার এবং হচ্ছে বন্ড পেয়ার। বন্ড পেয়ারটা কি? বন্ড পেয়ার হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। যতগুলো প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন যুক্ত হয়? দুইটা করে যুক্ত হয় না? এটা বন্ধন জোড় ইলেকট্রন এভাবে বের করতে পারবো আমরা। লোন পেয়ারটা কিভাবে বের করবো? দেখো তো এখানে লোন পেয়ার মানে কি, কারা এখনো বন্ধন গঠন করে নাই, কারা লোন পেয়ার? এই যে এটা হচ্ছে এখানকার লোন পেয়ার, এটা এখানকার লোন পেয়ার, এটা এখানকার লোন পেয়ার, এটা এখানকার লোন পেয়ার। অর্থাৎ যখন আমার একটা অক্সিজেন পরমাণুর কথা বলবে, অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণু লোন পেয়ার কতগুলো, যখন অক্সিজেন পরমাণু মানে কি একটা পরমাণুর কথা আমাকে বলতেছে, তাহলে অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণু লোন পেয়ার কয়টা? দুইটা, কারণ আমাকে একটা অক্সিজেন পরমাণুর কথা বলছে। আর যদি বলে আমাকে অক্সিজেন অণুর ভিতর সর্বমোট লোন পেয়ার কয়টা, তখন কিন্তু কয়টা? চারটা। এটা কি একটা পরমাণুতে। বাট যখন আমাকে বলবে যে সম্পূর্ণ পরমাণুতে সম্পূর্ণ অণুতে লোন পেয়ার কতগুলা, তখন কিন্তু চারটা। আমরা আজকে অনেকগুলো লোন পেয়ার বের করা দেখবো। তো এটা নিয়ে, এটা না বুঝলেও পরেরটা ইনশাল্লাহ বুঝবা। ওকে, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। আমরা আর বেশিক্ষণ লাগবে না, আমাদের 30 মিনিট মনে করো সর্বোচ্চ। ঠিক আছে, চলো এখন হচ্ছে আমরা আরো অনেকগুলো উদাহরণ দেখার চেষ্টা করি। প্রথমত আমরা H2 দেখছি, এখন ধরো H2O2 N2, এই তিনটা আগে দেখি আমরা। ও, কি হলো এটা? তাহলে আমরা হচ্ছে H2O2 N2 টা দেখি। ফার্স্টে দেখি হচ্ছে H2। H2 টা কেমন ভাইয়া? বিপি আর এনপি বের করার শর্টকাট কোনো ভাই আছে? ডায়াগ্রাম আঁকা আছে? ইয়েস ইয়েস, আচ্ছা আচ্ছা আছে। একটুক্ষণ অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমরা কিছুক্ষণ পরেই দেখবো যে আসলে কোন রকম ডায়াগ্রাম আঁকা ছাড়া কিভাবে আমরা লোন পেয়ার আর বন্ড পেয়ারটা বের করতে পারি। H2, H2 শেষে ইলেকট্রন কয়টা? এই হাইড্রোজেন কেমন? 1s1 না? ইয়েস। তাহলে হাইড্রোজেনের শেষে ইলেকট্রন কয়টা? একটা। আরেকটা হাইড্রোজেন যদি আঁকাই, তার শেষে ইলেকট্রন কয়টা? একটা। ইট মিনস একটা বন্ধন যদি আমরা যদি গ্রহণ করায় গঠন করায় দিতে পারি, এটা কিন্তু এই যেভাবে কিন্তু কি হলো, 1s1 ছিল, তারা কিন্তু দুইটা করে যৌগ গঠন, দুইটা ইলেকট্রন নিয়ে যখন তারা গঠন করবে, তখন সেটা কিন্তু কি স্থিতিশীল হয়ে যাবে, কারণ নিকটতম স্থিতিশীল কে? হিলিয়াম। এখন ভাই, জিনিসটা কি হইলোটা কি? চলো এইটা খেলে আমরা একটু বুঝবো, পরে এগুলো আমরা খুব একটা বুঝবো না। জিনিসটা হইলোটা কি? জিনিসটা হইলোটা হচ্ছে, ফার্স্টে আমার কাছে একটা হাইড্রোজেন পরমাণু ছিল। ফার্স্ট এটা হচ্ছে আমাদের কাছে হাইড্রোজেন পরমাণু ছিল, এখানে হচ্ছে আমাদের আরেকটা হাইড্রোজেন পরমাণু ছিল। এই যে হচ্ছে এখানে আমাদের দুইটা হাইড্রোজেন পরমাণু ছিল। ব্যাপারটা কি হইলো, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এদের দুইটা ইলেকট্রন। এই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন মনে করছে এটা, আর অন্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন হচ্ছে মনে করো এটা। দেখা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি দেখা যায়। ওকে, এখন এরা যে এই লাস্ট শেলে চলে এসে পড়লো, এখন ইলেকট্রন গুলো তো শেলের মধ্যে ঘোরাঘুরি করে। এখন এই ইলেকট্রন গুলো কিভাবে ঘোরাঘুরি করবে? আমি যদি সবুজটা দিয়ে যদি বুঝাই, এই ইলেকট্রনটা কি করবে জানো? এই যে ফার্স্টে তো তার যেখানে ছিল সেখানে তো ঘুরবে, এখন এইভাবে করবে। বুঝছো আসলে কিভাবে সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন গুলো যুক্ত হওয়ার পর আসলে কিভাবে একসাথে দুইটার মধ্যে ঘোরাফেরা করে? যে ইলেকট্রন শেয়ার বলে এটাকে, তখন কি করে, এই একসাথে দুইটার মধ্যে সে ঘোরাফেরা করা শুরু করে। আমি যদি এটা যদি না বুঝে থাকো, চলো আমি হচ্ছে ইয়েটা দেখাই। এখন হচ্ছে এই যে অন্য কালারটা দেখাই। এর নিজস্ব শেল কোনটা? এই নিজস্ব শেল কিন্তু এটা। বাট ইলেকট্রন শেয়ারের পরে কিন্তু এইভাবে ঘোরাঘুরি করা শুরু করবে। ইট মিনস আমাদের এখানে যে দুটো ইলেকট্রন ছিল, ওরা কিন্তু এইভাবে মূলত ঘুরবে, যখন সে যে অরবিটের মধ্যে আছে, বা যে অরবিটে শেয়ার হয়েছে, সেই অরবিট বরাবর কিন্তু দুইটাতে এইভাবে ঘোরাঘুরি করা শুরু করবে। তো এই গেল হচ্ছে আমাদের H2। এখন কথা যদি বলি O2 হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখছি, আমরা যদি একটু দেখি O2 টা কেমন? অক্সিজেন নিজে ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আরেকটা অক্সিজেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, গঠন করার জন্য দুইটা করে লাগে, এরা এভাবে যুক্ত হয়ে অক্সিজেন গঠন করে ফেলে। যদি কথা বলি N2 এর, N2 টা কেমন? ফার্স্টে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেন কয়টা শেষে? পাঁচটা থেকে, এক দুই তিন চার পাঁচ, আরেকটা নাইট্রোজেনের সাথে যদি মিলাই, সেটাও কত? সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ, একটা দুইটা তিনটা। পারছো এখন? বুঝছো? এখন লোন পেয়ার কতগুলা? এটাতে লোন পেয়ার হচ্ছে, এখানে লোন পেয়ার কয়টা? এখানে লোন পেয়ার হচ্ছে দুইটা। আর এখানে লোন পেয়ার কয়টা? এখানে লোন পেয়ার হচ্ছে, এখানে এখানে লোন পেয়ার কয়টা? চারটা। আর এখানে লোন পেয়ার কয়টা? দুইটা। এখন সম্পূর্ণ অণুর কথা বলতেছি, এখানে কিসের কথা বলতেছি আমি? সম্পূর্ণ অণুতে। এখানে কার কথা বলতেছি?
সম্পূর্ণ অণুতে। এখন একজন বুঝতে যে ভাই আসলে আমি কিভাবে বুঝবো এই জিনিসটা। এখন খেয়াল করো, তুমি হচ্ছে কিভাবে বুঝবো জানো? তুমি যখন, এক সেকেন্ড, স্টপ। আমি জানি অক্সিজেন সর্বশেষ কক্ষে কয়টা আছে ইলেকট্রন। অক্সিজেনের লাস্ট ইলেকট্রন আছে 6টা। এখন 6টার মধ্যে O2 যখন গঠন হয়েছে কয়টা ইলেকট্রন, কয়টা বন্ড দ্বারা গঠিত হয়েছে? 2টা বন্ড। 2টা বন্ডে 2টা ইলেকট্রন নাই। অক্সিজেনের আছে, ছাড়ো, ফার্স্ট থেকে অক্সিজেনের শেষ শেলে কয়টা ইলেকট্রন ছিল? শেষ শেলে ইলেকট্রন ছিল কয়টা? 6টা। যখন O2 বন্ধন গঠন করলো অর্থাৎ কি 2টা ইলেকট্রন দিয়ে গঠন করলো, অর্থাৎ 2টা ইলেকট্রন নাই। বাকি ইলেকট্রন আছে কয়টা? 4টা। 4টা মানে লোন পেয়ার কয়টা? 2টা। লোন পেয়ার মানে কি? মুক্ত জোড় ইলেকট্রন অলরেডি সেখানে জোড়া আছে। এখানে কোনোদিন কোশ্চেন করা উচিত না যে স্যার মুক্ত জোড় ইলেকট্রন কয়টা। মুক্ত জোড় মানেই তো যে একটা মানে 2টা ইলেকট্রন নিয়ে একটা মুক্ত জোড়। যদি কখনো বলে মুক্ত জোড় কয়টা, তাহলে 2টা। আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, তখন হচ্ছে তুমি 4টা বলতে পারো। এটা হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে 4টা। এটা হচ্ছে লোন পেয়ার কয়টা? 2টা। এখন ভাই এই জিনিসটা হচ্ছে বুঝলাম না আরেকবার। তাহলে কি, অক্সিজেনের শেষ শেলে থাকে 6টা। O2 বন্ধন গঠন করার সময় 2টা দিয়ে গঠন করছে, 2টা শেষ, 6টা থেকে 2টা বাদ, 4টা আছে, 4টা মানে কি 2টা লোন পেয়ার। আরেকটা এইভাবে আরেকটা উদাহরণ দেখো এখানে। নাইট্রোজেন শেষে কয়টা ছিল? শেষে ছিল 5টা। কয়টা দিয়ে বন্ধন গঠন করছে? N ট্রিপল বন্ড N, 3টা দিয়ে বন্ধন গঠন করে ফেলছে। ইয়েস। ওকে, তাহলে কি, আমার হচ্ছে নাইট্রোজেনের শেষ ছিল কয়টা? ছিল 5টা ছিল। কয়টা দিয়ে বন্ধন গঠন করে ফেলছে? 3টা দিয়ে। বাকি থাকলো কয়টা? 2টা। 2টা মানে কি, কয়টা লোন পেয়ার? একটা লোন পেয়ার। কার জন্য দেখাইতেছি এটা? এটা দেখাইতেছি একটা পরমাণুর জন্য। 2টা পরমাণু যখন থাকবে তখন কি লোন পেয়ারটা ডাবল হয়ে যাবে। আশা করি লোন পেয়ার বের করাটা এর মাধ্যমে তোমরা বুঝতে পারছো। লোন পেয়ার কতগুলো? এখানে হচ্ছে 4টা, এখানে লোন পেয়ার হচ্ছে 2টা। ডায়াগ্রাম পারলাম পারলাম, কিন্তু নাইট্রোজেন শেষ হলে কয়টা? 5টা। বন্ধন গঠন করছে কয়টা? টা। বাকি আছে কয়টা? 2টা। 2টা মিলে কয়টা লোন পেয়ার? একটা লোন পেয়ার। মানে কি একটা লোন পেয়ার। এগুলো হচ্ছে ইন্টো। এরপর চলো আরো কয়েকটা দেখি। এরপর দেখি হচ্ছে আমরা কি, CH4, CCl4, এগুলো কয়েকটা দেখি। CH4 যদি দেখতে চাই, কার্বনের শেষ ইলেকট্রন কয়টা? কার্বনের শেষ ইলেকট্রন কিন্তু 4টা। চলো এটা এইভাবে দেখাই। শেষ ইলেকট্রন 4টা কিভাবে? 1s2, 2s2, 2p2। ইট মিনস কার্বনের লাস্ট শেলে কিন্তু ইলেকট্রন হচ্ছে 4টা। স্বয়ং তুমি একটা কোশ্চেন করছিলা, এটা দেখো, হচ্ছে জুনায়েদ ভাই অ্যান্সার করে দিছে। লাস্ট ইলেকট্রন কয়টা? 4টা। এখন আমি যদি হাইড্রোজেনটা আঁকাই, হাইড্রোজেনটা কেমন হয় দেখতে? হাইড্রোজেনের শেষ শেলে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে না? ইয়েস। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে হাইড্রোজেনকে অষ্টক পূরণ করানো। হাইড্রোজেন অষ্টক পূরণ হয়, হাইড্রোজেনকে 2 পূরণ করানো, আর কার্বনকে অষ্টক পূরণ করানো। দেখো তো আমি কোনোভাবে বন্ড গঠন করে জিনিসটা পাই যায় কিনা। ইয়েস। এভাবে যদি আমি বন্ডটা গঠন করি, দেখো আমার কিন্তু কার্বনেরও যেমন হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেল। কার্বনের কি, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এভাবে কিন্তু কার্বনের অষ্টক পূরণ হয়ে গেল। এবং হাইড্রোজেনের কিন্তু 2টা পূরণ হয়ে গেল। এখন এখানে কি কোনো লোন পেয়ার আছে? চলো চিন্তা করি, ধরো আমি ডায়াগ্রাম আঁকাই নেই। কার্বনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 4টা। কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 4টা। লোন পেয়ার আছে কোনো? নাই। যদি এরকম হতো কার্বনের শেষ ইলেকট্রন 6টা বা 8টা, তখন 4টার পর বাকি যা থাকতো এটা আমার লোন পেয়ার হইতো। এখানে কিন্তু আবার কোনো লোন পেয়ার, এখানে কিন্তু কোনো লোন নাই। এখন যদি আমি কথা বলি CCl4 নিয়ে, CCl4 সেম তাই। তো CCl4, CCl4 কিন্তু সেম তাই, ফার্স্টে কার্বন। আর ওই সাইডে ক্লোরিনের মধ্যে কয়টা করে? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। কার্বনের একটা। প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে করে আমি 7টা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে যদি ক্লোরিনের কথা বলি, এরও কিন্তু 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে যদি ক্লোরিনের কথা বলি, 1, 2, 3, 4, 5, 6, 7। ক্লিয়ার? তাহলে চল বন্ধন গঠন করা যায়। এই যে এই ক্লোরিনের এই কার্বনের একটা, এই কার্বন আর এই ক্লোরিনের একটা, এই কার্বন ক্লোরিনের একটা, এই কার্বন ক্লোরিনের একটা। দেখো এইভাবে কিন্তু মূলত আমার CCl4টা গঠিত হয়ে গেল। তাহলে CCl4 এখানে কোনো লোন পেয়ার আছে? চলো চিন্তা করি। কার্বনের শেষ শেলে কয়টা ছিল? 4টা। যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে কার্বনের ছিল 4টা। কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে? 4টা ক্লোরিন। ইট মিনস কোনো লোন পেয়ার আছে? নাই। লোন পেয়ার জিরো। চলো আরো কিছু আঁকাই। এখন দেখি হচ্ছে আমরা, চলো এখন দেখি হচ্ছে ধরো NH3। নাইট্রোজেনের শেষ শেলে কয়টা ইলেকট্রন ছিল? 5টা ছিল না? ওকে, 5টা। 1, 2, 3, 4, 5। হাইড্রোজেন যুক্ত হবে। হাইড্রোজেনের শেষ শেলে কয়টা করেছিল? একটা করেছিল। চলো বন্ধন গঠন করে ফেলি আমরা। এই যে বন্ড গঠন করলাম, এই যে বন্ড গঠন করলাম, এই যে বন্ড গঠন করলাম, হয়ে গেল হচ্ছে আমার NH3। এখানে আমার লোন পেয়ার কয়টা?
ধরো আমি আর কিছু জানি না। লোন পেয়ার কয়টা? নাইট্রোজেনের শেষ শেলে কয়টা ছিল? 5টা ছিল। কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 3টা। লোন মানে ইলেকট্রন বাড়তি কয়টা? 2টা। 2টা ইলেকট্রন বাড়তি মানে কি? লোন পেয়ার কয়টা? একটা। কার? নাইট্রোজেনের। এরপর দেখা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কেন, এবার দেখা হচ্ছে পানি, H2O। অক্সিজেনের শেষ শেলে ইলেকট্রন কয়টা? 6টা। 6টা না? 1 2 3 4, ধরো 5, এবং এখানে ধরো 6। হাইড্রোজেনের শেষ শেলে ইলেকট্রন কয়টা? একটা। হাইড্রোজেনের শেষ শেলে ইলেকট্রন কয়টা? একটা। চলো বন্ড গঠন করি। বন্ড গঠন করলে দেখবো এই হাইড্রোজেন এটার সাথে একটা, এটার সাথে একটা। লোন পেয়ার কয়টা থাকলো আমার? অক্সিজেনের শেষ শেলে কয়টা থাকার কথা? 6টা থাকার কথা। কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 2টা। বাকি আছে কয়টা? 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রন মানে লোন পেয়ার কয়টা? 2টা। ক্লিয়ার? এগুলো হচ্ছে NH3, এগুলো হচ্ছে H2O। আর দুই একটা দেখি নাকি? চলো এবার হচ্ছে PCl3 দেখবো, আর হচ্ছে PCl5 দেখবো। তাই হচ্ছে আমাদের এই যে সমযোজী বন্ধন দ্বারা যৌগ গঠন করার বিষয়টা ক্লিয়ার। চলো PCl3 দেখি, এরপর হচ্ছে একটা PCl5 দেখি। PCl3 কেমন? ফসফরাসের শেষের ইলেকট্রন কয়টা? 5টা না? নাইট্রোজেন যেহেতু ফসফরাস, শেষের ইলেকট্রন কয়টা? 5টা। কারণ 2s3 2p3 ছিল নাইট্রোজেনের, ফসফরাসের কত? 3s2 3p3। ফসফরাস শেষের ইলেকট্রন কয়টা? 5টা। 1 2 3 4 5। ক্লোরিনের বাকি কয়টা? ক্লোরিনের বাকি হচ্ছে 1 2 3 6, এই যে 7। এখানে ক্লোরিনেরও আরেকটা ক্লোরিন যদি দেখাই, চলো বন্ধন গঠন করা যায়। চলো বন্ধন গঠন করাই দিই। এই যে করাই দিলাম। অর্থাৎ এটার মধ্যে কয়টা কয়টা ইলেকট্রন থাকলো এখন? 2টা ইলেকট্রন। এখানে বন্ধন গঠন করা যায়। চলো করাই দিই। এখানে করা যায়। চলো করাই দিই। এখানে লোন পেয়ার বের করতে পারবো? এখানে কি লোন পেয়ার আমরা বের করতে পারবো? দেখো তো, এখানে কিন্তু লোন পেয়ার বের করতে পারবো। ফসফরাসের ক্লাস ছিল কয়টা ছিল? 5টা ছিল। কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে? 3টা। লোন ইলেকট্রন বাকি কয়টা? 2টা। তার মানে লোন পেয়ার কয়টা? একটা। ক্লিয়ার? ভাই NH4Cl এ কতগুলা বন্ড আছে দেখা যায়, ওয়েট দেখাচ্ছি। এগুলো PCl3। এবার যদি কথা বলি হচ্ছে আমরা PCl5 এ, তুমি যে কোশ্চেনটা করছো NH4Cl অর্থাৎ NH4+Cl-, এটা আমরা হচ্ছে পড়বো কই জানো? কোঅর্ডিনেট বন্ডে যায়, অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধনে যায়। আজকে টপিকে আমাদের আছে। এটা শেষ করে আমরা সন্নিবেশ সমযোজী যখন পড়বো, আমি তোমার টপিকটা তখনই দেখাই দিব আসলে কিভাবে গঠিত হয় সেটা NH4Cl। এবার ধর PCl5। PCl5টা যেমন কেমন দেখতে? ফসফরাসের লাস্টের ইলেকট্রন কয়টা? 5টা। একটা, 2টা, 3টা, 4টা, 5টা। এর সাথে ক্লোরিন কয়টা যুক্ত হইতেছে? 5টা। তো এখন আর ওই সম্পূর্ণটা দেখাচ্ছি না, মনে করো। ক্লোরিন, ও, চলো ক্লোরিনটা একটু অন্য কালার দিয়ে দেখাই। ওকে থাক। 5টা ইলেকট্রন না? চলো। ফসফরাস 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ক্লোরিন যদি একাই, এর মতো শেষের কয়টা? একটা। এই ক্লোরিনের জন্য একটা বাকি, এই ক্লোরিনের জন্য একটা বাকি। এটা কিন্তু আমি বাকিগুলো কিন্তু দেখাইতেছি না, এই আর কি। তারপরে এখানে ক্লোরিনের জন্য কি? একটা। এই ক্লোরিনের জন্য কিন্তু একটা। তাহলে কি বন্ধন গঠন করা যায়? চলো বন্ধন গঠন করাই দিই। এই যে একটা হইলো, এই যে একটা হইলো, এই যে একটা হইলো, এই যে একটা হইলো, এই যে একটা হইলো। এভাবে কি PCl5 গঠিত হলো? এটা একটু সুন্দর করে আঁকানো যায় তো, যেটা হচ্ছে জিনিসটা চাইলে কিন্তু এইভাবে আঁকাইতে পারতাম আমরা। এভাবে আঁকালে দেখতে সুন্দর লাগতো। এমনকি থাকেও কিন্তু মূলত এইভাবেই। ওটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য তোমাকে দেখাইছি। তো PCl5, এখানে লোন পেয়ার কতগুলা? সিএল এর ফসফরাসের লাস্টের ইলেকট্রন কয়টা ছিল? 5টা ছিল। কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে? 5টা। কোনো লোন ইলেকট্রন বাকি আছে? ইলেকট্রন যদি বাকি না থাকে, লোন পেয়ার কেমন থাকবে? লোন পেয়ার কত? 0। আশা করি সমযোজী বন্ধন গঠন নিয়ে আর কোনো সমস্যা কিন্তু এখানে কথা না। আমরা এখানে হাইড্রোজেন দেখছি, O2 বন্ধন দেখছি, এখানে ট্রিপল বন্ড দেখছি। ভাই 4টা বন্ড হইতে পারে না? 4টা বন্ড কখনো হইতে পারে না। 4টা বন্ড হইতে গেলে কি 4টা ইলেকট্রন শেয়ার করতে হবে। বাট তখন তো আমার মানে আর তো কিছু ইলেকট্রন থাকতেছে না, যতটা সাথে যা থাকে সবগুলো যদি শেয়ার করতে হয়, তখন তো হইলো না জিনিসটা। এটা গেল। তারপর কি? এটা হচ্ছে CH4 CCl4 আমরা দেখলাম, NH3। তারপর হচ্ছে H2 কিভাবে খুব সহজে লোন পেয়ার বের করতে হয় আমরা কিন্তু সেটা দেখলাম। এখন PCl3 PCl5 দেখলাম। এই গেল। এখন আমরা কিন্তু কিছু আগে বলছি যে NCl3 হইতে পারে।
নাইট্রোজেন যোজনী 3 হইতে পারে, বাট নাইট্রোজেনের যোজনী কিন্তু কখনো 5 হইতে পারে না, এর মানে NCl5 কিন্তু তুমি কখনোই দেখবা না। চলো চলো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি আমরা। ক্যারেক্টারিস্টিক্স, ওকে, আমরা কি প্রায় ক্লাসের শেষের দিকে বলবো না, ক্যারেক্টারিস্টিক্স দেখবো। এটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোনটা পোলার এবং নন পোলার আমরা কিভাবে চিনবো সেটা। এরপর হচ্ছে আমাদের ক্লাসের প্রায় শেষ, তারপর হচ্ছে কোভালেন্ট, যখন আমরা কোঅর্ডিনেট বা সন্নিবেশ বন্ধনে আসবো তখনই আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। এখন আসো ক্যারেক্টারিস্টিক্স, তোমাদেরকে ধাতব বন্ধনটা অলরেডি বুঝিয়ে দিছি, এর মানে ধাতব বন্ধনে আর আমাদের টাইম লাগবে না। ক্যারেক্টারিস্টিক্স, প্রথমত এটা কি, এর আগেটা যেমন ছিল স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা কিন্তু সেম স্থির তড়িৎ আকর্ষণ বল না, এটা কি, এটা হচ্ছে দুর্বল, উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স। এখন ভাই তাহলে তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই তাহলে শুধুমাত্র সমযোজী বন্ধনে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স থাকে না, সমযোজী বন্ধনে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স থাকে না। নাইট্রোজেনের সক্রিয় যোজনী আসলে সর্বোচ্চ যোজনী 5 দিয়ে করবো নাকি 3, বইয়ে তো 5 আছে, করা উচিত না 5 দিয়ে, তুমি 3 দিয়ে করো জিনিসটা, কারণ হচ্ছে নাইট্রোজেন কখনো 5 যোজনী প্রদর্শন করেই না, সম্ভবই না, কারণ তো ডি অরবিটাল নাই। নাইট্রোজেন সর্বোচ্চ যোজনী 3, তুমি এভাবেই করো জিনিসটা। কারণ হচ্ছে যারা হচ্ছে খাতা দেখবে যখন অটোডেমের টিচাররা বা হচ্ছে যখন কোয়েশ্চেন সেট করা হবে, ফাদাররা যদি করে, ওরা হচ্ছে এই জিনিসটা ভুল করা উচিত না। ওকে, তো উইক উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স, উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স কি, তো আর তোমার যদি বিলিভ না হয় তুমি চাইলে একবার গুগল করে দেখতে পারো যে আসলে নাইট্রোজেনের যোজনী পাস হওয়া সম্ভব কিনা। ওকে, উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স, তার মানে তুমি যদি বলো আমাকে যে ভাই তাহলে সমযোজী বন্ধনে শুধুমাত্র ভ্যান্ডারওয়ালস শক্তি থাকে না, ভ্যান্ডারওয়ালস বল সবগুলা বন্ধনে থাকে, সেটা আয়নিক বন্ধন হোক, সমযোজী বন্ধন হোক, হাইড্রোজেন বন্ধন হোক, যে কোনো টাইপের বন্ধন হোক না কেন, অল টাইম আমার ভ্যান্ডারওয়ালস ফোর্সটা থাকে। তবে ভ্যান্ডারওয়ালস ফোর্স অ্যাপিয়ার হয় কখন, যখন অন্য কোনো মানে ফোর্সের উপস্থিতি না থাকে। ঠিক আছে, আমরা হচ্ছে যে আমাদের ক্লাসের যে বন্ধুটা মনে করো হচ্ছে কোনোদিন কথাবার্তা বলে না, যদি ভরপুর ক্লাস থাকে তাহলে তোকে আমরা কোনোদিন ঠিক দেখবোই না। বা যেদিন ক্লাসে মানুষ এসছে 2 জন বা 3 জন, সেদিন কিন্তু তুমি তাকে লক্ষ্য করতে পারো প্রথমবার, তুমি বলবা যে মামা তুই কই, তুই তো কোনোদিন দেখিনি ক্লাসে, কাইন্ড অফ এরকম। যে ভ্যান্ডারওয়ালস ফোর্সকে আমরা কোনোদিন দেখি নাই। বাট যখন সমযোজী বন্ধনে আমরা আসি, সমযোজী বন্ধনে যদি এই শক্তিশালী বন্ধনটা নাই, তখন একমাত্র এই বন্ধনটাই আছে, তখন মনে হয় আল্লাহ তাহলে এটাই হচ্ছে আমাদের সেখানকার আসল বন্ধন। বাট এই বন্ধনটা কিন্তু সবার ক্ষেত্রেই থাকে, বাকি দেখি ট্যাপের হয় না, কারণ এর থেকে আরো শক্তিশালী বন্ধন বাকিগুলোর মধ্যে কিন্তু বিদ্যমান থাকে। এর মধ্যে কি থাকে, উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স। এরা কিন্তু পরিবাহী হিসেবে খুবই ব্যাড কন্ডাক্টর, এরা প্রায় অপরিবাহী, আর যদি টুকটাক পরিবাহীও করে তা হচ্ছে এরা কিন্তু ব্যাড কন্ডাক্টর। এরপর এতে যেহেতু এর আগে একটা ফিজিক্যাল স্টেট আমরা কি দেখছিলাম সলিড, কেন, কারণ এটার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, এখানে কি ভ্যান্ডারওয়ালস ফোর্স, এর মানে কি অবশ্যই কিন্তু এদের ফিজিক্যাল স্টেট সলিড হবে না, কারণ এদের বন্ধন গুলো আগেরটার মতো কিন্তু স্ট্রং না। সুতরাং এদের ফিজিক্যাল স্টেটটা কেমন, এদিকের ফিজিক্যাল স্টেট হচ্ছে গ্যাসিয়াস অ্যান্ড গ্যাসিয়াস অর কি বলতেছি আমরা, তরল মানে লিকুইড। আর একটা জিনিস আমি জায়গায় দেখছিলাম, যেটা যদি কঠিন হয়ও খুবই, মানে হচ্ছে ওই যে কি বলে এটাকে, খুবই হচ্ছে আহ মানে বন্ডলেস টাইপের হচ্ছে একটা গঠন করে, বন্ডলেস টাইপের একটা সলিড গঠন করে, অর্থাৎ সেই সলিডটাও কিন্তু পুরোপুরি সলিড না, নমনীয় সলিড টাইপ। এগুলো হচ্ছে ফিজিক্যাল স্টেট দেখলাম আমরা। এখন এরা কি তাহলে পানির মধ্যে কি দ্রবীভূত হবে নাকি হবে না, দেখি এটা তোমরা জানো, যে সমযোজী যৌগ কি পানিতে দ্রবণীয় হবে নাকি হবে না, ডিপেন্ড করে। সমযোজী যৌগের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নন পোলার, একটা হচ্ছে পোলার। এদের মধ্যে যে নন পোলার, সে কিন্তু পানিতে দ্রবীভূত হবে না, নন পোলার কিন্তু পানিতে অদ্রবণীয় বা পানিতে ইনসলিউবল, যেটাকে আমরা বলি পানিতে অদ্রবণীয় বা পানিতে ইনসলিউবল। আর যদি পোলারের কথা বলি, পোলার কিন্তু অবশ্যই পানিতে সলিউবল কিংবা পানিতে দ্রবণীয়। কেন কি, পানি কিন্তু নিজে একটা পোলার যৌগ, পোলার যৌগটা কি কিছুক্ষণ পরেই দেখবো আমরা, হ্যাঁ, পোলারিটি। তাহলে কি নন পোলার কি, নন পোলার যদি হয় তাহলে পানি থেকে সলিউবল, আর যদি পোলার হয় তাহলে পানিতে দ্রবণীয়, কেননা পানি নিজেও একটা পোলার। এই পানি পোলার মানে কি, প্লাস মাইনাস প্রান্ত সৃষ্টি হচ্ছে দেখে তো আণবিক বন্ধন এখানে, আণবিক যৌগগুলো এখানে হচ্ছে দ্রবীভূত হয়েছে। কিভাবে হয়েছে কিছুক্ষণ পরে আমরা দেখবো আসলে কিভাবে হয়েছে। এখানে যদি ভ্যান ডের ওয়ালস দুর্বল, এর মানে কি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু উচ্চ হওয়ার খুব একটা সম্ভাবনা নাই, অর্থাৎ এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এইটাও কিন্তু নিম্ন। বুঝতে পারছো তাহলে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন। তাহলে এখানে আমার মতো যা যা পড়ার ইচ্ছা ছিল, যে আণবিক বন্ধন সম্পর্কে সবকিছু আমরা পড়ছি। এখন আর দুইটা টপিক আমাদের বাকি। প্রথম হচ্ছে পোলারিটি, মানে পোলারিটি মানে হচ্ছে যে আসলে কোনটা নট পোলার নাকি কোনটা নট পোলার সেটা জানা, আর এরপর হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বন্ডটা সম্পর্কে জানা। চলো হচ্ছে আমরা এখন শুরু করি হচ্ছে কিভাবে আমরা কোন একটা যৌগ পোলার কিনা এই বিষয়টা বুঝতে পারবো। এখন আমাদের কনসার্ন কি,
কনস্ট্যান্ট হচ্ছে কোন যৌগ পোলার কিনা। আসলে ভাই কোন যৌগ পোলার কিনা আমি বুঝবো কিভাবে? কারণ পোলার জানলে কিন্তু অনেকগুলো জিনিস সুবিধা হয় আমাদের। কি কি? পোলার জানলে আমার কিন্তু এই জিনিসটা একদমই জানা প্রয়োজন হবে না। এক সেকেন্ড, আমি তোমাদের কিন্তু একটা সেকেন্ড সময় নিচ্ছি। Okay, চল হচ্ছে আবার ব্যাক করলাম আমরা। তাহলে কি আমার উদ্দেশ্যটা কি, কোন যৌগ পোলার কিনা এটা আমরা কিভাবে বুঝবো? চল দেখি একটু বোঝার চেষ্টা করি আসলে কোন একটা যৌগ পোলার কিনা। কোন একটা যৌগ পোলার নাকি নন পোলার, এটা বোঝার জন্য ফার্স্টে আমাকে তড়িৎ ঋণাত্মকতা যে সারিটা আছে, সারণীটা আছে না, সেটা হচ্ছে আমাকে জানা লাগবে। এটা কি আমিও জিনিসটা এভাবে মুখস্থ করি, তোমাদের গতদিন দেখাই দিছি। সেটা হচ্ছে কি, ফোন করলে বাড়ে ইমোশন, সাথে কমে পিওর হ্যাসিটেশন। শুনো না? এটা কি, ফোন করলে বাড়ে ইমোশন, সাথে কমে পিওর হ্যাসিটেশন। যারা হচ্ছে বুঝতে পারতেছে না যে ভাই কি বলতেছে, আমি আজকে বলবো না, কারণ তোমাদের গতকাল ক্লাস দেখতে বলবো আমি। গতকাল ক্লাসে শিখাই দিছি, তো এটা আমি আর আজকে বলতেছি না, রিজনটা কি তোমরা দেখবা। আমার যে পর্যায় সারণীর প্রথম ক্লাসটা ছিল আমার আইডিতে গেলে, যে সেখানে হচ্ছে একদম শেষের দিকে আমি দেখাই দিছি যে এটা ছন্দটা কি। ফোন করলে বাড়ি ইমোশন, সাথে কমে পিওর হ্যাসিটেশন। এখানে এটা দ্বারা কি বুঝাচ্ছে যে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এরপর যত হচ্ছে আমি পরের দিকে যাইতে থাকবো, আমার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পাবে। এখন এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তার মানে কি প্লাস মাইনাসটা আমার তত বাড়বে। প্লাস মাইনাস যত বেশি, তার সেই যৌগটা তত বেশি পোলার, সেই যৌগটা তত বেশি আয়নিকের মতো আচরণ করবে। আর আয়নিকের মতো যা যা যখন করে, তখন আয়নিক যেমন হচ্ছে ভালো কন্ডাক্টর, তখন সে কন্ডাক্টিভিটি দেখাবে। আয়নিক হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, তখন সে পানিতে দ্রবীভূত হওয়া দেখাবে। কখন? যখন হচ্ছে যিনি কোনো একটা যৌগ পোলার হবে। তাহলে পোলার হওয়ার মেইন বৈশিষ্ট্যটা কি, ফার্স্টে ইলেকট্রন মানে হচ্ছে আমার যে ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে, এটা ডিফারেন্স থাকতে হবে। ডিফারেন্স থাকতে হবে। কিভাবে ডিফারেন্স থাকে? যেমন আমি যদি ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির কথা বলি, এটা মান 4, অক্সিজেনের কত 3.5, এই যেটা হচ্ছে কত 3.1, 3.1, এটা হচ্ছে 2.8, তারপর এটা হচ্ছে 2.5, 2.5, এটাও হচ্ছে 2.5, 2.1, 2.1। ভাই এগুলো মুখস্থ করবো? একদম মুখস্থ করার দরকার নেই, এটা এখন এই কোনো মুখস্থ করার দরকার নেই। জাস্ট খালি তোমাকে একটা ধারণা বুঝাইলাম যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা আসলে কিভাবে কাজ করে। এখন দেখো, এদের মানে ছোট একটা কোশ্চেন করে ফেলি, হ্যাঁ? তাহলে HF আর HCl দুইটার মধ্যে কোনটি বেশি আয়নিক বলতে পারবা? চলো দেখি কোনটা বেশি আয়নিক, মানে কোনটা বেশি, কোন বন্ডটা বেশি স্ট্রং। স্ট্রং বন্ড ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর। এখানে ফ্লোরিনের কত ইলেকট্রোনেগেটিভ 4, হাইড্রোজেনের কত 2.1, ডিফারেন্স কত? ডিফারেন্সটা হচ্ছে আমাদের 1.9। আর হাইড্রোজেনের কথা যদি বলি, হাইড্রোজেনের কত 2.1, ক্লোরিনের কত 3.1, ডিফারেন্স কত? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 1। ইট মিনস কোনটা বন্ডটা বেশি স্ট্রং? এই যে HF বন্ডটা কিন্তু বেশি স্ট্রং। এই স্ট্রং বন্ড কিনা এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর। ওকে, ডান। এখন আসো, তাহলে কি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকতে হবে। এখন ছোট্ট ছোট্ট জিনিসটা যদি বলি, কয়েকটা বিষয়, এটা হচ্ছে একদম ডিপ থেকে বোঝার কিছু না, এটা তুমি ইন্টারমিডিয়েটে পড়বা। বাট কোন কিছু পোলার কিনা, এই কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো। কার্বন হাইড্রোজেনই যদি শুধুমাত্র থাকে, কার্বন হাইড্রোজেন থাকলে, শুধুমাত্র কার্বন হাইড্রোজেন থাকলে, শুধুমাত্র কার্বন হাইড্রোজেন থাকলে তা নন পোলার। ভাই কার্বন হাইড্রোজেনের তো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, বাট এত কম, 0.4 মাত্র ডিফারেন্স। 0.4 থাকলে ওটাকে আমরা পোলার বলি না, 0.5 এর থেকে বেশি থাকলে তখন ওটাকে আমরা পোলার বলি। তাহলে কি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকতে হবে কি হওয়ার জন্য? পোলার হওয়ার জন্য। শুধুমাত্র কার্বন হাইড্রোজেন বন্ধ থাকলে তাকে নন পোলার। এবং এটা কি অ্যাসিমেট্রিক হইতে হবে। অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক তুমি একটু একটু বুঝো। অ্যাসিমেট্রিক হওয়া লাগবে।
একটা তোমার একটু একটু বুঝছো কোথায়, তোমরা হচ্ছে যখন ফিজিক্সটা পড়ছো তখন সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক জিনিসটা পড়ছো। অ্যাসিমেট্রিক মানে কি, একই রকম না, ওই জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে কি অ্যাসিমেট্রিক। ইন ক্লাস, আমরা ক্লাসে আছি। তো কি অ্যাসিমেট্রিকটাকে, সিমেট্রিকটাকে, সিমেট্রিকটা হচ্ছে কোন একটা জিনিস আশেপাশ দিয়ে যদি সেম জিনিসটি বারবার থাকে তখন এটাকে বলি সিমেট্রিক। আর সেম জিনিসটা না থেকে একটাও যদি ডিফারেন্স থাকে ওটাকে বলি অ্যাসিমেট্রিক। দেখতেছি আমরা, একটু অপেক্ষা করো। তাহলে মেডিসিন থেকে মূলত হচ্ছে অ্যাসিমেট্রিক হওয়া লাগবে। অ্যাসিমেট্রিক মানে কি, সিমেট্রিক হওয়া যাবে না, এরকম জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে পোলার। যেমন কয়েকটা উদাহরণ দেই, আমি যদি কথা বলি CH4 নিয়ে, CH4 কি পোলার নাকি অপোলার? চলো এটা হচ্ছে আমরা একটু ডিফারেন্ট আলাদা করে দেখি যে পোলার নাকি, পোলার নাকি অপোলার। অপোলার বলে আমি নন পোলারও বলতে পারি চাইলে। পোলার নাকি নন পোলার, নাকি নন পোলার। তাহলে ফার্স্ট আসি তাহলে CH4 নিয়ে। CH4 আমি কি বলছি, কার্বন হাইড্রোজেন বন্ধন যদি শুধু সবগুলো যদি কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই নন পোলার। যদি একটাও যদি ডিফারেন্স থাকতো সেটা হচ্ছে পোলার হবে কিনা আমি পরে চিন্তা করতেছি। CCl4 এর কথা যদি বলি, CCl4 কি পোলার নাকি নন পোলার? নন পোলার। কার্বন আর ক্লোরিনের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ভালোই আছে, বাট তাও নন পোলার কেন? কারণ আমি বলছি সিমেট্রিক হওয়া যাবে না। সেটা কেমন, আমি যদি কার্বন ক্লোরাইড টেট্রাক্লোরাইড যদি আঁকাই, CCl, CL, 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 এটা কাইন্ড অফ দেখো একটা সিমেট্রিক তৈরি করে ফেলছে। এখন ভাই সিমেট্রিক হলে কেন পোলার হয় না? কেন পোলার মানে কি প্লাস মাইনাস আকর্ষণ সৃষ্টি হওয়া, কিছুটা এরকম সবাই হচ্ছে এদিক বরাবর ইলেকট্রন টানতে থাকে, যখন ইলেকট্রন আসলে কোনো একদিকেও যায় না, কাইন্ড অফ জিনিসটা এরকম। খুব শর্ট করে যদি বলি, এটার ব্যাখ্যা আরো আছে, বাট মেন ব্যাখ্যাটা হচ্ছে ধরো তুমি চিন্তা করবা যে ইলেকট্রন যদি সব দিক থেকে টানতে থাকে তাহলে কোনো দিকে আমার প্লাস মাইনাস প্রান্ত সৃষ্টি হয় না, তখন এই জন্য আমরা এটাকে নন পোলার। তুমি জাস্ট এইভাবে মনে রাখবা, যখনই তোমার সিমেট্রিক তখন এই জিনিসটা আর পোলার হবে না। এখন আমি যদি কথা বলি আরেকটা কি, এখন তাহলে যদি আসি CHCl3, ক্লোরোফর্ম, এটা এটা কি তাহলে পোলার নাকি নন পোলার? খেয়াল করে দেখো, আমি কি বলছিলাম, সিমেট্রিক না হইলে সাথে সাথে জিনিসটা কি পোলার। তাহলে এখানে সিমেট্রিক আছে নাই কিন্তু, আবার কার্বন, আবার কি কার্বন হাইড্রোজেন বন্ধন কি সবগুলা না কিন্তু। তাহলে কি কার্বন ক্লোরিন বন্ধন যেমন আছে, কার্বন ক্লোরিন বন্ধন থাকা মানে অলরেডি সেটা পোলার হয়ে গেছে। সবগুলো থাকলে পোলার হতো না, কারণ সবগুলো তার টানলে আমি যাবে কোন দিকে। একটাও ডিফারেন্স হয়ে গেছে, ইট মিনস এটা হচ্ছে তখন পোলার। আর পোলার আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে লোন পেয়ার থাকলেই পোলার। কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার থাকলেই পোলার। তখন আর আমার সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক এত কিছু আমার দেখানোর কোনো দরকার নেই। যেমন আমি যদি কথা বলি হচ্ছে NH3, পোলার নাকি নন পোলার? অবশ্যই পোলার, কেননা নাইট্রোজেনের কিন্তু একটা লোন পেয়ার আছে। আমি যদি কথা বলি PCl3, পোলার নাকি নন পোলার? অবশ্যই পোলার, কারণ এখানে কিন্তু একটা লোন পেয়ার আছে। আমি যদি কথা বলি PCl5, পোলার নাকি নন পোলার? প্রথমত লোন পেয়ার নাই, আচ্ছা এটা নিয়ে বাদ। এখানে কি PCl এর মধ্যে ডিফারেন্স আছে, হ্যাঁ ইলেকট্রনের মধ্যে ডিফারেন্স আছে, বাট সিমেট্রিক না। চারপাশে যা আছে খালি Cl আর Cl, এর মানে ওইটা কিন্তু তখন নন পোলার। আমি যদি তারপর হচ্ছে যে অজৈব দ্রাবক যেগুলো আছে ওগুলো তো অবশ্যই নন পোলার হবে। তুমি এখানে হচ্ছে বেনজিনের কথা বলো, এখানে বেনজিনের কথা যদি বলি, বেনজিন অবশ্যই নন পোলার। তুমি এখানে চিনির কথা বলো, চিনিও হইতেছে অবশ্যই নন পোলার। এই আর কি, এগুলো হচ্ছে নন পোলার। ন্যাপথলিনের কথা বলো, ন্যাপথলিনে কিন্তু অবশ্যই নন পোলার। একটা ছোট একটা কোশ্চেন তোমাদের তখন করতে চাইছিলাম, যে আসলে অ্যালকোহল এটা কি পোলার নাকি নন পোলার? তুমি কি জানো অ্যালকোহলটা পোলার নাকি নন পোলার? অ্যালকোহলটা কিন্তু হচ্ছে পোলার, কেন অ্যালকোহলটা কেমন দেখতে, R OH, মানে কি এখানে দেখো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে না, ডিফারেন্স আছে, এই জন্য এটা হচ্ছে অ্যালকোহল, এটাও কিন্তু অবশ্যই পোলার। এর সাথে যদি বলি অ্যালকোহল, অ্যালকোহলটা দিতে পারবো আমি, দিতে পারবো। এই যে আমাদের স্লাইড গুলো বাঁকা বাঁকা না, আমি হচ্ছে ক্লাস শেষ করেছি, আমাদের স্লাইড গুলো সোজা করে দিব, সমস্যা নেই। এখন কথা বলতেছি আমরা কি অ্যালকোহল নিয়ে। তাহলে অ্যালকোহল কি পোলার নাকি নন পোলার? অ্যালকোহল অবশ্যই হচ্ছে কি পোলার। রিজনটা কি আমরা দেখলাম যে এই যে প্লাস মাইনাসের প্রান্ত কিন্তু সৃষ্টি হয়েছে। এখন পোলার হলে জিনিসটা কেমন হয়, পোলার হলে এই যে আমাদের পানি হচ্ছে একটা পোলার যৌগ, তাই না? এই যে পানি কথা বলি, পানি, পানি কি পোলার নাকি অপোলার? পানি কিন্তু অবশ্যই পোলার। CCl4 কি দেখলাম, পোলার নাকি অপোলার? অপোলার। এখন দেখো পানি যে পোলার, সে পোলার হয়ে জিনিসটা দেখতে হয় কেমন? পোলার হলে এই যে হাইড্রোজেন আর হাইড্রোজেন, এটা হচ্ছে পানি, এই দুটো সাইডে গ্রহণ করে পানি কেন পোলার?
লোন পেয়ার আছে তাই পানি পোলার। NH3 কেন পোলার? লোন পেয়ার আছে তাই কিন্তু জিনিসটা পোলার। এখন পানির কথা যদি বলি এভাবে, তাহলে কি অক্সিজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন দুই সাইডে আছে। এখন এই যে এদের যে মধ্যে যে বন্ধনকৃত যে ইলেকট্রন গুলা, সেই ইলেকট্রন গুলাকে অক্সিজেন নিজের দিকে টানবে। এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন গুলো টানবে, যার ফলে এখানে আমার ডেল্টা পজিটিভ আর এখানে আমার ডেল্টা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে। এই যে ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ, সেটাকে আমরা বলি হচ্ছে পোলার সমযোজী যৌগ। তাহলে পোলার হলে সুবিধা কি? পোলার হলে সুবিধা হচ্ছে এই যে প্লাস মাইনাস প্রান্তের সৃষ্টি, সম্পূর্ণ না কিন্তু এটা আংশিক প্লাস মাইনাস সৃষ্টি হইতেছে। সম্পূর্ণ হলে তো সেটা তো আইনিক বন্ধনী হয়ে যেত। যে আংশিক প্লাস মাইনাস সৃষ্টি হওয়াটা, এটাকে বলি হচ্ছে আমরা পোলারিটি সৃষ্টি হওয়া। তো এগুলো হচ্ছে পোলার নিয়ে এভরিথিং কথাবার্তা। এখন আমরা একদম একটা ফিনিশিং প্রান্তে চলে আসি, সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা পড়লেই আমাদের শেষ, এটা আর বেশিক্ষণ লাগবে না আমাদের, আজকে 10টা মিনিট হইলেই এনাফ। চলো, সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা একটু টাফ, এই পার্টটা একটু টাফ। চলো আমরা হচ্ছে দুইটা উদাহরণ দেখবো, তোমাদের বই দুইটা আছে, একটা হচ্ছে HO প্লাস আর একটা হচ্ছে NH4 প্লাস। H3O প্লাসটা তোমাদের বই ওইভাবে নাই, বাট তোমাকে বুঝলেই বুঝতে পারবে। আর একটা হচ্ছে NH4 প্লাস, এটা তো অবশ্যই আছে। চলো দেখি, আমরা একজন কোয়েশ্চেনে করছি অলরেডি যে NH4Cl এর ব্যাপারে। চলো, H3O প্লাস ধরো আমি বললাম ফার্স্ট কেস। ফার্স্ট কেসটা কেমন? ফার্স্ট কেস, ফার্স্ট কেসটা কি? ধরো আমাদের কাছে কোনো একটা অ্যাসিড ছিল, আমাদের জানি অ্যাসিড জলীয় দ্রবণে, H প্লাস দান করে। ঠিক আছে, ইট মিনস আমার কাছে কোনো একটা জলীয় দ্রবণ আছে, সেখানে H প্লাস উপস্থিতি আছে। আমার কাছে কোন জলীয় দ্রবণ? জলীয় দ্রবণ কি আমরা পানি বলতে হিসাব করি। তাহলে পানি কিভাবে গঠিত হয়েছে? এক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই দুটো দিয়ে কিন্তু অন্য দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাই না? এখানে একটা হাইড্রোজেন আমার, ও দেখা যায় না তো, এটা অন্ধকার। তাহলে এটা দেখি, তাহলে কি এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে কি বন্ধন গঠন করাই দেওয়া যাবে? চলো বন্ধন গঠন করাই দিই। ও নো। ওকে, কি হচ্ছে এগুলা? চলো এখন বন্ধন গঠন করাই দিই। এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, তাহলে কি হলো? আমার অলরেডি কিন্তু পানির দুটো হাইড্রোজেনের সাথে বন্ধন হইলো। এখন পানির মধ্যে কিন্তু আমরা বলছি যে এখানে H প্লাস আছে, কারণ অলরেডি একটা অ্যাসিড এসে H প্লাস ত্যাগ করে দিয়ে গেছে। H প্লাস, এখন এই H প্লাসও স্থিতিশীল হতে চায়। কিভাবে স্থিতিশীল হতে চায়? এই H প্লাস চায় হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও স্থিতিশীলতা অর্জন করতে। বাট ওর কাছে তো যদি একটা ইলেকট্রন থাকতো, আমি ওকে বলতাম তুমি এখন শেয়ার করো ইলেকট্রন করার সাথে। বাট ওর কাছে একটা ইলেকট্রনও নাই। H প্লাস কিভাবে আসে? আমার কাছে হাইড্রোজেন থাকে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে কিন্তু আলটিমেটলি সে H প্লাস গঠন করে। হাইড্রোজেন একটা ছিল, H প্লাস মানে কি এর মধ্যে কোনো ইলেকট্রন নাই। প্রোটন আছে একটা, ইলেকট্রন কত? জিরো। তার মধ্যে কোনো ইলেকট্রনই নাই। তখন ও কি করবে জানো? এই অক্সিজেনের এই দুটো ইলেকট্রনকে ও হচ্ছে টান দেওয়ার চেষ্টা করবে, বা অক্সিজেন ওর এই দুইটা ইলেকট্রনই একে হচ্ছে দিয়ে দিবে। আমরা এই অ্যারোটা কেন দিচ্ছি? এই অ্যারোটা মানে হচ্ছে এই দুইটা ইলেকট্রন ওকে দিয়ে দেওয়া। ওইখানে কি অ্যারো দিতাম আমরা সমযোজী বন্ধনে? না, কারণ ইলেকট্রন শেয়ার করতো। বাট এখানে কিন্তু দুইটা ইলেকট্রন দিয়ে দিতেছে। দিয়ে দিয়ে কি গঠন করলো? H3O প্লাস। ফার্স্টে তো H2O ছিল, ফার্স্টে কিন্তু H2O ছিল। সেই H2O এর মধ্যে এ কি করলো? দুইটা ইলেকট্রন H প্লাস কে দিয়ে দিল, অর্থাৎ তৈরি করে ফেললো H3O প্লাস। ফার্স্টে এই জিনিসটা কিভাবে আসছে তাহলে? এইভাবে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে H3O প্লাস, এটা ফার্স্ট কেস। এখন ধরো ফার্স্ট কেসে H3O প্লাস আমরা দেখলাম, এটা এই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা সন্নিবেশ বন্ধন। আরেকটা কেস, ফার্স্ট কেস দেখলাম, ধর আরেকটা কেস, সেকেন্ড কেস। এখানেও আমরা কিভাবে আমাদের কোঅর্ডিনেট বন্ড গঠন হওয়া সম্ভব। এখানে আমরা দেখবো NH4 প্লাস কিভাবে গঠন হয়। আমরা কি জানি NH3 এটা হচ্ছে একটা ক্ষার। NH3 এটাকে একটা ক্ষার। ক্ষার কারা? যারা হচ্ছে লোন পেয়ার ত্যাগ করে বা যারা ইলেকট্রন ত্যাগ করে। NH4 ক্ষার কিভাবে বুঝবো? এই যে নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে না, এই জন্য এটা হচ্ছে ক্ষার। ক্ষার কি? ও লোন পেয়ার ত্যাগ করবে, যে লোন পেয়ার ত্যাগ করবে সেই ক্ষার। এখন ইলেকট্রন ত্যাগ করা আর হাইড্রোজেন গ্রহণ করা যে একই কথা, তোমরা এটা বুঝো? কোন একটা জিনিসে ইলেকট্রন ত্যাগ করা যে কথা, হাইড্রোজেন গ্রহণ করা কিন্তু একই কথা। যেমন আমরা অ্যাসিডেরটা কি জানি? অ্যাসিড জলীয় দ্রবণে H প্লাস ত্যাগ করে, এটা যেমন জানি। আবার অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, এটাও কিন্তু জানি। ত্যাগ যেই কথা, ইলেকট্রন গ্রহণ একই কথা। ঠিক একইভাবে NH3 ক্ষার, যে এটা আমরা কি জানি? NH3 ক্ষার হচ্ছে অল টাইম কি OH মাইনাস ত্যাগ করে। OH মাইনাস ত্যাগ করে, এটা তো আছেই।
তবে মেইন এই বৈশিষ্ট্যটা কিন্তু H ত্যাগ করে না, মেইন বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, লোন পেয়ার ত্যাগ করা। লোন পেয়ার ত্যাগ করা যে কথা, হাইড্রোজেন প্লাস গ্রহণ করা কিন্তু একই কথা। এর মানে NH3 কি করবে, H প্লাস গ্রহণ করবে। এখন এই H প্লাসটা ভাই গ্রহণ কিভাবে করবে, গ্রহণ করে, চলো আগে NH3 টা আমরা আঁকাই। NH3 টা কেমন দেখতে? NH3 টা হচ্ছে নাইট্রোজেনের শেষ সাথে কয়টা ইলেকট্রন, পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, এইভাবে না করে তাহলে এদিক থেকে দেখা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। চলো হাইড্রোজেন আঁকাই। হাইড্রোজেন কই? হাইড্রোজেন হচ্ছে এই যে একটা হাইড্রোজেন, হচ্ছে আমার একটা বন্ড, এখানে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন। চলো বন্ড বানাই ফেলি। এই যে আমরা একটা বন্ড বানাইছি, এই যে আমরা একটা বন্ড বানাইছি, এই যে আমরা একটা বন্ড বানাইছি। এখন এই তো স্পেস, এই তো স্পেস গ্রহণ করবে, তাই না? যেহেতু যেহেতু ক্ষার, ইলেকট্রন ত্যাগ করা যে কথা, এইচ প্লাস গ্রহণ করা একই কথা। তাহলে এ কি করবে, এইচ প্লাস গ্রহণ করবে। তোমরা কি জিনিসটা বুঝছো? অ্যাসিড কি করে, অ্যাসিড এইচ প্লাস ত্যাগ করে, এইচ প্লাস ত্যাগ করে, ইট মিনস অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে। আবার ক্ষার কি করে, ক্ষার হচ্ছে OH মাইনাস ত্যাগ করে, OH মাইনাস ত্যাগ করা তো একটা জলীয় দ্রবণ, এটা আছে। আর তুই দেখো তো NH3 কি OH মাইনাস ত্যাগ করতে পারবে? পারবে না। যাদের মধ্যে OH মাইনাস আছে ওরা OH মাইনাস ত্যাগ করবে, যাদের মধ্যে নাই ওরা কি ক্ষার না? অবশ্যই ক্ষার। কারা ক্ষার? যারা লোন পেয়ার ত্যাগ করে, এটি হচ্ছে মেইন বৈশিষ্ট্য, যারা লোন পেয়ার ত্যাগ করে ওরা হচ্ছে ক্ষার। এখন লোন পেয়ার ত্যাগ করে যে কথা, এইচ প্লাস গ্রহণ করাও কিন্তু একই কথা। এখন একে এইচ প্লাস গ্রহণ করবে, সেম একই কথা কেসটা। এইচ প্লাস গ্রহণ যে করবে, এইচ প্লাস মধ্যে কোনো ইলেকট্রনই নাই, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে? পারবে না কিন্তু। তাহলে কি গঠন করবে, সন্নিবেশ কিভাবে? এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দেওয়ার মাধ্যমে। তাহলে কি তৈরি করলো, NH4 প্লাস। এখন তুমি যদি সিএল মিলাইতে চাও তাহলে NH4Cl, তুমি যদি সিএল না মিলাই তুমি যদি এখানে এস মিলাইতে চাও, সালফার, এখানে NH4NH4S। মানে তুমি যাই মিলাইতে চাও না কেন, তুমি পরবর্তীতে সেখানে কোন একটা অ্যানায়ন বসাই দিবা, তাই হবে। এটা কি, এটা হচ্ছে ক্যাটায়ন। তুমি যাই অ্যানায়ন বসাই দাও তাই কিন্তু হয়ে যাবে ক্যাটায়ন, পরে হচ্ছে অ্যানায়ন। এখন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাই NH4Cl এ এই কতগুলা বন্ড কতগুলা, খেয়াল করো এখানে NH4Cl যদি আমি আঁকাই, ছোট্ট করে দেখাই দিই, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। এটা হচ্ছে NH4Cl বন্ধন সংখ্যা কত। চলো আমরা একটু ক্যালকুলেট করি এখানে কি কি বন্ধন আছে। বন্ধন সংখ্যা কত, N প্লাস কি, এরা তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, তাই না? ওকে, তিনটা হাইড্রোজেনের সাথে এইভাবে ওরা যুক্ত হবে, একটা বন্ড না, হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। আর নিচে আমার H প্লাস আছে, যেখানেও লোন পেয়ারের মাধ্যমে যুক্ত হবে। এরপর সম্পূর্ণ জিনিসটা যে একটা প্লাস ক্রিয়েট হবে, সেটা পরবর্তীতে আবার Cl মাইনাসের সাথে যুক্ত হবে। আমাদের হাতে এতই তারা নাকি, চলো। ও, কি হলো এটা, তেমন তো চাই নাই, মনে হয়েছে। আর একটু এডিট করি, ইয়েস এখন হয়েছে, ডান। নিচে হচ্ছে আরেকটা, ইয়েস হয়েছে। মানে সম্পূর্ণ জিনিসটাকে রোটেট করা যাবে। ও, তো সম্পূর্ণ জিনিসটাকে রোটেট করি। ওকে, সম্পূর্ণ জিনিসটাকে হচ্ছে রোটেট করলাম, এবার আমি এখানে আনতে চাইলাম, এখন থেকে ফ্লিপ করতে পারি কিনা। এই খুদাই এই কাজগুলো করতেছি নাকি, নর্মালি নর্মালি শেষ করলে হয়ে যেত। ফ্লিপ, আচ্ছা থাক, এত ভেসেল করার দরকার নাই। চলো নর্মালি নর্মালি শেষ করি জিনিসটা, এই গেল। তাহলে কি, এখন হচ্ছে এখানে কি কি বন্ধন গঠন হবে, চলো এগুলো একটা একটা করে দেখি আমরা। প্রথমত, নাইট্রোজেন হাইড্রোজেনের মাঝখানে একটা সমযোজী বন্ধন, এইটা এটার মাঝখানে একটা সমযোজী বন্ধন, এইটা এটার মাঝখানে একটা সমযোজী বন্ধন। আর একে যে H প্লাস দিয়ে দিবে, এটা হচ্ছে একটা সন্নিবেশ বন্ধন। গঠন করার পর কি দেয়া হয়, NH4 প্লাস গঠিত হয় না? এই এটার আর এটার মাঝখানে যে বন্ধন, সেটা আয়নিক বন্ধন, প্লাস মাইনাসের যে বন্ধনটা। তাহলে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে, পিওরলি সমযোজী বন্ধন আছে তিনটা। সন্নিবেশ বন্ধন কয়টা আছে, পিওরলি এখানে আমার সন্নিবেশ বন্ধন আছে একটা। আয়নিক বন্ধন কয়টা আছে, এখানে আমাদের পিওরলি আয়নিক বন্ধন আছে হচ্ছে একটা। সুতরাং NH4Cl এ আমাদের বন্ধন সংখ্যা কতগুলো, এটাকে আমরা বের করতে পারছি, পারছি কিন্তু। তো এইগুলো হচ্ছে আমাদের একদম ফুল ক্লাস। আমি ছোট্ট করে একটা যদি সামারি তোমাদেরকে দিই, যে আজকের ক্লাসে আমরা অনেক কিছু পড়াশোনা করছি।
একদম ফার্স্ট থেকে যদি দেখি আমরা হচ্ছে কতগুলো স্লাইড নিছি, তো একটু ফার্স্ট থেকে একটা রিভাইজ দিই আমরা আসলে কি কি পড়াশোনা করছি। চলো, তাহলে ফার্স্ট থেকে আমরা পড়ছি হচ্ছে যোজতা ইলেকট্রন কি। যোজতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, সেটাকে বলি হচ্ছে আমরা যোজতা ইলেকট্রন। ওকে, সর্বশেষ শক্তিস্তরের যে ইলেকট্রন সেটাকে আমরা বলি হচ্ছে যোজতা ইলেকট্রন। এই সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনটা হচ্ছে বের করার উপায়টা কি, যদি থার্ড শেল হয় আমরা বের করবো থার্ড শেলে কত ইলেকট্রন আছে, এটা এস পি ডি সবাই মিলিয়ে হতে পারে। এটা গেল। তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এস ব্লক পি ব্লক ডি ব্লকের মধ্যে এই যোজ্যতার স্তরের ইলেকট্রনের মধ্যে একটা ছোট কাহিনী ছিল এখানে, যে ডি থ্রি পর কিন্তু ডি ফোর হয় না, ডি ফাইভ হয়। ডি ফাইভ এর পর কিন্তু আবার সাথে সাথে ডি সিক্স হয়ে যায় না, আবার ডি ফাইভ হয়, কারণ হচ্ছে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ যে কথা, ফোর এস টু থ্রি ডি ফাইভ এর ব্যাপারটাও কিন্তু এখানে চলে এসে পড়ে। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট যোজ্যতা ইলেকট্রনটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে এই বিভিন্ন ব্লকের মধ্যে কিভাবে এই যোজ্যতা স্তরটা বিন্যস্ত থাকে সেটা। এরপর আমরা দেখলাম হচ্ছে যোজনী। যোজনী জিনিসটা হচ্ছে আমরা যতগুলো ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমে অন্য পরমাণুর সাথে যুক্ত হয়, সেটাই হচ্ছে যোজনী। এখন এই যোজনীর মধ্যে তোমাদের বইয়ের সংখ্যাটা একটু দুইভাবে দেওয়া। প্রথমত দেওয়া হচ্ছে যে কোনো একটা পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, অপরটা অবশ্যই লজিক্যাল। আর যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হয় সেটা অবশ্যই একটা ইলেকট্রনের মাধ্যমে সম্পর্ক জিনিসটা ইকুইভ্যালেন্ট ধরে কিন্তু বলা যায়। বাট অক্সিজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হওয়া মানে কিন্তু আবার দুটি ইলেকট্রনের সাথে যুক্ত হওয়া। তো এটাই, যতগুলো ইলেকট্রনের সাথে যুক্ত, যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয় তার দ্বিগুণ হচ্ছে তার যোজনী। ঠিক একইভাবে যতগুলো নাইট্রোজেনের সাথে যুক্ত হয় তার তিন গুণ হচ্ছে যোজনী। এরপর আমরা দেখলাম হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীর মধ্যে আমরা দেখলাম হচ্ছে সক্রিয় যোজনী আর হচ্ছে যেই সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর মধ্যে যে পার্থক্য, সেটা তোমাদের বইয়ে একটা ভুল আছে সম্ভবত। এটা যে নাইট্রোজেন যোজনী পাঁচ দেওয়া, সেটা অবশ্যই হবে না, কেননা পাঁচ কখনো, আমরা কিছুক্ষণ আগে দেখাইছি যে যখন ডিও ব্লক থাকে তখন কিন্তু জিনিসটা পাঁচ হয়ে যাওয়া সম্ভব, কেননা সর্বোচ্চ সংখ্যা অযুগ্ম থাকা সম্ভব। বাট নাইট্রোজেনে কিন্তু সেই জিনিসটা সম্ভব না। এখন তোমাদের বইয়ে কি কি ছিল, আর এখন তোমাদের বই আর কি কি পরিবর্তনশীল যোজনী ছিল সেগুলো হচ্ছে আমরা দেখাইছি। আমরা হচ্ছে ফেরাম আর পিসি ফসফরাসের জন্য দুই টাইপের সুপ্ত যোজনী বের করা দেখাইছি। তারপর আয়নিক বন্ধন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কেন হচ্ছে আমরা NaCl এর মধ্যে বন্ড দিই না, বাট HCl এর মধ্যে ঠিকই একটা বন্ড দাগ দিই, সেটা হচ্ছে আমরা দেখছি। বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যখন তোমরা পড়ছো তোমরা অনেক বিষয়ে বন্ড দিছো, কারণ অর্গানিক কেমিস্ট্রি সবগুলো হচ্ছে সমযোজী বন্ধন, এটা দেখলাম। আসছে কখন হচ্ছে, তারপর এখানে আমরা দুইটা প্র্যাকটিস করলাম, MgCl2 দেখলাম, MgO দেখলাম। তারপর এখানে বন্ড কেন হয় না সেটা আমরা দেখছি, এটা যে ইলেকট্রিক ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা দেখছি, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখছি, যেমন লাইক ডিসলভস লাইক হোক, বা হচ্ছে কেন জ্বলিত বা গলীয় অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করে, কারণ তখন আমি মুক্ত ইলেকট্রন পাওয়া সম্ভব। কেন, তখন এখানে হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন সম্ভব এই জন্য। বাট ধাতব অবস্থায় কেন না, কারণ ধাতব অবস্থায় কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না। এই গেল। তারপর হচ্ছে আমরা দেখছি হচ্ছে অষ্টকের স্থিতিশীলতা, কেন একটা যৌগ কেন হচ্ছে অষ্টক পূরণ করতে চায়, কারণ স্থিতিশীল হওয়ার জন্য। সেই স্থিতিশীল হওয়ার জন্য যখন আয়নিক আয়নিক বন্ধন হয় তখন তাকে ইলেকট্রন ত্যাগ করতে হয় আর ইলেকট্রন গ্রহণ করতে হয়। ত্যাগ করাটাকে আমরা বলতে ইলেকট্রন আসক্তি, সরি, আয়নিক শক্তি, আর গ্রহণ করাটাকে বলছি ইলেকট্রন আসক্তি। এরপর আমরা দেখলাম কেন আয়নিক শক্তি কম হওয়া ভালো আর কেন ইলেকট্রন আসক্তিটা বেশি হওয়া ভালো। আর যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি আয়নিক বন্ধনটা তত স্ট্রং। যেমন এটা আমরা HF আর HCl এর কথা বলছিলাম, অবশ্যই HCl এর HF এর এই বন্ধনটা কিন্তু HCl এর থেকে বেশি, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বেশি। আমরা কিছুক্ষণ পরে দেখছিলাম ক্লাসের মধ্যে। কোভালেন্ট বন্ড কি, সমযোজী বন্ধন। এখন এটা কি, দুর্বল ভ্যান ডের ওয়ালস বলের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। দুর্বল ভ্যান ডের ওয়ালস বলটা কেন, কারণ এটা সবসময় থাকে, বাট এখানে আর কোনো বন্ধন থাকে না দেখে এটাই শুধুমাত্র অ্যাপেয়ার হয়। আয়নিক বন্ধনও থাকে, বাট ওটা হচ্ছে আয়নিক বন্ধন অনেক স্ট্রং একটা বন্ধ থাকে দেখে এটা দেখে আমার কিছু মনে হয় না। এই গেল কথা। তারপর নন মেটাল মেটাল কেন হয়, আমরা কিভাবে H2O2 N2 গঠিত হয় সেটা দেখছি। তারপর হচ্ছে CH4 CCl4 NH3H2, এখান থেকে আমরা লোন পেয়ার কোন রকম বন্ধন গঠন করা ছাড়া কিভাবে জাস্ট দেখে দেখে লোন পেয়ার আমরা বের করতে পারি সেটা দেখছি। দেখলে যৌগের নাম দেখবো, আমি লোন পেয়ার বলে দিব, এটা দেখছি। PCl3 PCl5 কেন হয়। তারপর হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক এখানে আমরা দেখছি যে আসলে এটা ফিজিক্যাল স্টেট কেন গ্যাসিয়াস বা কেন লিকুইড। নন পোলার হলে কেন পানিতে ইনসলিবল, পোলার হলে কেন পানিতে দ্রবণীয়, কারণ পানি হচ্ছে প্লাস মাইনাস আছে, পানি পোলার, পোলারের মধ্যে অবশ্যই পোলার দ্রবণীয় হবে। এটা করোনা ঘোষণা করে নির্ম ডিউ টু খুবই উইক একটা ভ্যান ডের ওয়ালস ফোর্স। কোন যৌগ পোলার কিনা মূলত কিভাবে বুঝবো, যদি আমরা কার্বন হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন হাইড্রোজেন থাকে তাহলে সেটা পোলার না। যদি চারপাশে সিমেট্রিক থাকে তাহলে সেটাও পোলার না। যদি একটা লোন প্যান আমি দেখতে পারি কোন এক ধরনের সাথে সাথে পোলার, পোলারটা জানার সুবিধা কি, বিভিন্ন MCকিউ তে আমাদের আসে যে এটা তো দ্রবণীয় কিনা, তখন আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখানে তুমি চাইলে ইলেকট্রোনেগেটিভিটি যে মানগুলো আমি বলছি তুমি মুখস্থ রাখতেও পারো, নাও রাখতে পারো, খুব একটা যে কাজে লাগে তা না। এবার আমরা দেখলো সন্নিবেশ সমযোজী বন্ধন। তোমাদের বই দুইটা সন্নিবেশের উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে H3O+, যেটাকে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন, আর একটা হচ্ছে NH4+, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন। এটাকে আমরা কি বলি, এটাকে বলি স্যার হাইড্রোনিয়াম আয়ন, আর এটাকে বলি হচ্ছে আমরা অ্যামোনিয়াম আয়ন। কোনটা, NH4+ কে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন, এটা এখানে লিখে ফেলছি। ওকে,
হাইড্রোনিয়াম আয়ন, আর এটা কি বলতেছি আমরা, অ্যামোনিয়াম আয়ন। তো এগুলো হচ্ছে সেকেন্ড কেস, ওটা NH4+ কিভাবে গঠিত হয় বা H+ কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখছি। এবং সবশেষে একজন কোশ্চেন করছিল যে ভাই NH4Cl এর বন্ধন সংখ্যা কতগুলা। এটা কিন্তু খুব ইজিলি সুন্দর করে আমরা বের করছি, হয়তো যে কোনো বন্ধন কিন্তু তোমরা এখান থেকে এখন বের করতে পারবা। ওকে, আশা করি আজকের ক্লাসটা হচ্ছে এটুকুই ছিল। দ্যাটস অল ফ্রম মাই সাইড। তোমাদের একটা ভালো করে থ্যাংক ইউ দিয়ে দিই। সরি, থ্যাংক ইউ ফ্রম ইয়ামিন ভাইয়া। গত ক্লাসে আবির লিখছিলাম, বললি হয়েছে আমাকে, ইয়ামিন ভাইয়া বা আবির ভাইয়া একই কথা। থ্যাংক ইউ ফ্রম ইয়ামিন ভাইয়া। আর ক্লাসে হচ্ছে শেষ পর্যন্ত যারা যারা ছিল সবাইকে আমার পক্ষ থেকে অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে যারা বিভিন্ন পর্বতে রেকর্ড করে নিবা, ওর হচ্ছে যে কোনো প্রবলেম হলে গ্রুপে জানাবা, বা এই পোস্টের কমেন্টেই তুমি হচ্ছে আমাকে যদি মেনশন করো তাই হবে, বা আমাকে যদি মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে জানাতে চাও, তাও আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। তো ভালো করে পড়াশোনা করে এখন এই চ্যাপ্টারটা কিভাবে পড়বা। ফার্স্টে তো আমরা ক্লাসটা দেখলাম, তুমি বিশ্বাস করো এই ক্লাসের কন্টেন্টের বাইরে তোমাকে নতুন আর কিছু শিখতে হবে না, ইনশাল্লাহ। এটুকু গেলে তার ফার্স্ট তুমি ক্লাসটা করবা, এরপর তুমি হচ্ছে মেইন বইটা পড়বা মিনিমাম 2 বার। তোমার নটরডেমে চান্স পাওয়ার জন্য মেইন অস্ত্রটা হচ্ছে তোমার মেইন বই। মেইন বই ঝালা ঝালা করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, এরকম কাইন্ড অফ। মেইন বইটা পড়লা, এরপর আমার সাজেশন থাকবে, তোমরা অনেকে উদ্ভাসে ভর্তি আছে আমি জানি, যদি সেটা করো, সেটা তুমি করতে পারো উদ্ভাসের বইগুলো সলভ করা, বাট আমি পার্সোনালি তোমাকে সাজেশন করবো তুমি টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার যে স্কুলের কোশ্চেন গুলো ছিল, শেষের দিকে যে MCQ টাইপ কোশ্চেন গুলো ছিল, তুমি সেই কোশ্চেন গুলো সলভ করো। আর তুমি চাইলে বোর্ডের গ ঘ কোশ্চেন গুলো দেখতে পারো, তবে আমার কাছে টেস্ট পেপারে MCQ সলভ করাটা বেশি লজিক্যাল মনে হয়। এখন বাকিটা তোমাদের উপর। তো এই গেল আজকে, ঠিক আছে, তো আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তো আমি হচ্ছে এখানে মিটিংটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।